ফার্স্ট ইয়ারে যখন আমি প্রথম যখন আমার মানে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে যাই, তো গিয়েই আমার প্রথম অরিত্রের সঙ্গেই আলাপ হয়, একদম প্রথম দিন, মানে ওরও মনে থাকবে। সেখানে একটু টেনশনও থাকে, একটা এক্সাইটমেন্টও কাজ করে যে এটা বানিয়েছি, এটা লোককে দেখাতে চাই, তারা কিরকম রিয়াক্ট করবে। ভয় নেই, ভয় এই কারণের জন্যই নেই। যখন আমরা মানে আমার আর অরিত্রর প্রথম ছবি লেখক হিসাবে প্রথম কাজ ছিল দাবারু। তো দাবারু যখন বেরো তখন একটা ভয় ছিল যে কি হবে, লোকে দেখবে কিনা বা কিছু। তো তারপর যত দিন গেছে বুঝতে পেরেছি যে আমাদের কাজ যতটুকু, আমাদের লিমিটেশন ততটাই, আমরা তো। এবার তখন দেখো, আমি কিছু সেলফিশ কারণের জন্য আমি অনেস্টলি বলছি যে আমার মনে হয়েছে যে যদি কোনো এস্টাবলিশ ডায়লগ রাইটারকে নিয়ে আসে, সে তখন ওভারশ্যাডো করে যাবে আমাকে, আমার কোনো কথা শুনবে না। ওই চোখটার মধ্যে যে ইন্টেন্সিটিটা আছে না, আর তুমি ট্রেলার টিজারের মধ্যে কিছু শর্টস আছে জিতের চোখে, তুমি চোখের ক্লোজ আপটা দেখবে, তুমি ওই সেম কাইন্ড অফ ইন্টেন্সিটিটা ফিল করতে পারো। আমার দাদু ছিলেন ফ্রিডম ফাইটার, আমার দাদু চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের দলে ছিলেন। মাস্টারদা সূর্য সেনের দলে টোটাল 56 না 58 জন ছিল, তো সেখানে আমার দাদু কাজ করতো এবং আমার দাদু প্রিয় কালাপানিও পার করেছে। মানে এই ছবিটা অ্যাকচুয়ালি একটা বড় প্রোডাকশন হাউস একজন বড় হিরোকে নিয়ে অ্যাটেম্প্ট অলরেডি করেছে, করে তারা বন্ধ করে দিয়েছে প্রজেক্টটা বিকজ অফ দ্য বাজেট ইস্যুজ এন্ড অল। ঠিক আছে, এবং এই সেম গল্পটা বম্বের একজন বড় ডিরেক্টর, তার নামটা পড়ছি, সেটার নাম হচ্ছে তিগমাংশু ধুলিয়া। তিগমাংশু ধুলিয়া এইটা একটা সিরিজ করবেন ঠিক করেছিল অনন্ত সিংহকে নিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টিম রিহাস, আর আজকে আমাদের কাছে বিশাল স্পেশাল একটা দিন। এর আগেও আপনারা অরিত্রদার সাথে আমাদের পডকাস্ট দেখেছেন, কিন্তু আজকে অরিত্রদা নট অ্যাজ রিভিউয়ার, আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের রাইটার হিসেবে অরিত্রদা এবং অর্পণদা আমাদের মাঝে আছেন। তারা এই ছবিটা লিখেছে, 14 তারিখে রিলিজ। তো শুরুতেই তোমাদের দুজনকে ওয়েলকাম আমাদের চ্যানেলে, এত ব্যস্ততা থাকা সত্ত্বেও তোমরা এলে। তো কেমন লাগছে 14 তারিখে রিলিজ, কি অবস্থা সবার দুজনেরই? অর্পণ বল। হ্যাঁ, এমনি ঠিক ভালো লাগছে অবশ্যই। একটা যেটা স্ক্রিপ্ট আকারে দেখেছি এতদিন ধরে, সেটা পর্দায় দেখতে পাওয়ার তো একটা আনন্দ রয়েছে। তবে ওই আর কি, আমাদের কাজ তো অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল। তো তারপরও এই কাজটার সঙ্গে, এই পুরো জার্নিটার সঙ্গে জুড়ে থাকতে পারার একটা আনন্দ আছে, সেটাই থাকতে চেয়েছি এতদিন। এবার যেটা ফাইনাল প্রোডাক্ট সেটা মানুষের সামনে আসবে, তো আমরা নিজেরাও এক্সাইটেড আছি। এটা ঠিক যে যেগুলো আমরা ভেবেছি সেগুলো এবার পর্দায় দেখতে পাবো। তো দেখা যাক সেটা কতটা কি মানুষকে ভালোবাসা, মানে মানুষের ভালোবাসা অর্জন করতে পারে। ভয় কাজ করছে? কোনো ভয় আছে? একটু টেনশন? না, ভয় নেই, ভয় নেই, ভয় এই কারণের জন্যই নেই। যখন আমরা মানে আমার আর অরিত্রর প্রথম ছবি লেখক হিসাবে প্রথম কাজ ছিল দাবারু। তো দাবারু যখন বেরো তখন একটা ভয় ছিল যে কি হবে, লোকে দেখবে কিনা বা কিছু। তো তারপর যত দিন গেছে বুঝতে পেরেছি যে আমাদের কাজ যতটুকু, আমাদের লিমিটেশন ততটাই, আমরা ততটুকুই করতে পারবো। এবার সেটার ভালো খারাপ সমালোচনা সবই আসবে। তো এবার দর্শক কতটা কি নেবেন বা নেবেন না, সেই বিষয়টা সবটা আমাদের হাতেও থাকে না। নিঃসন্দেহে আমাদের কাজ ভালো না লাগলে মানুষ বলবেন এবং সেটা আমাদের মাথা পেতে দিতে হবে। কিন্তু ওই আমাদের কাজটা করা ছাড়া আমাদের তার উপরে গিয়ে আর কিছু করার সাধ্য নেই। তো সেই জন্য এখন মনে হয় যে যতটা করেছি ততটা যদি ভালোবেসে বা ঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের কাজটা মোটামুটি ততটাই, তার বাইরেটা আমাদের মানে হোপ ফর দ্য বেস্ট হিসাবে থাকতে হয়। অরিত্রদার কি অবস্থা? একটা মিক্সড ফিলিং থাকে, বুঝতে পারলে তো, যেখানে একটু টেনশনও থাকে, একটা এক্সাইটমেন্টও কাজ করে যে এটা বানিয়েছি, এটা লোককে দেখাতে চাই, তারা কিরকম রিয়াক্ট করবে, সেটা একটা জানার একটা আগ্রহ থাকে। তো ইটস আ মিক্সড থিং, মানে দু রকমের ইমোশন ইন্টারটুয়াইন্ড থাকে, একটা চাপও থাকে, এটাও থাকে, সব রকম মেলানো মেশানো থাকে। তো এটাই। তো এবার আমি একদম আমার ফার্স্ট কোয়েশ্চেনটাতে যাচ্ছি, যে তোমরা অলরেডি দাবারু একসাথে লিখেছো, দাবারুর স্ক্রিন প্লে অরিত্রদার ছিল, ডায়লগ খুব সম্ভবত অর্পণদার ছিল, তাই তো? তারপরে শ্রীমান ভার্সেস শ্রীমতীতেও তোমরা একসাথে কাজ করেছো, যেটাও পথিকৃতদার ছবি ছিল। এবং তারপর এই ছবিটা, তো তোমাদের জ্যামিংটা স্টার্ট হয় কি করে? এই যে এই জুটিটা একসাথে লিখছে, এটা শুরু হলো কি করে? এটা যদি তোমরা বলো। অর্পণ না, বল শুরু, নাকি। হ্যাঁ মানে শুরু হওয়া বলতে তো বিষয়টা যেটা ছিল যে অরিত্র যে ছবি ভালোবাসে সেটা তো আমি বহুকাল ধরেই জানি। মানে আমি 2014 সাল থেকে জানি। আমরা ফার্স্ট ইয়ারে যখন আমি প্রথম যখন আমার মানে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে যাই, তো গিয়েই আমার প্রথম অরিত্রের সঙ্গেই আলাপ হয়, একদম প্রথম দিন, মানে ওরও মনে থাকবে। তারপর থেকে মোটামুটি
আমি আর প্রচুর গল্প করতাম, প্রচুর, মানে কলেজ লাইফে আমরা এত গল্প করতাম, এরকম হয়েছে আমাদের ক্লাস থেকে বারো করে দেওয়া হয়েছে। আমরা প্রচুর গল্প করেছি, ওর মনেও আছে সবই, নানা রকম বিষয়ে। এবার ওর অর্পণ যখন ডে ওয়ানে আমার পাশে বসেছিল, প্রথম দিকে আমার পাশেই বসতো, ঠিক আছে, আমরা গল্প করতাম শর্ট স্টোরি নিয়ে, তখন হ্যাঁ অর্পণ ম্যাগাজিন তৈরি করতো। তারপরে অর্পণ প্রেম করতে শুরু করলে, তাই সিটটা চেঞ্জ হয়ে গেল। তুমিও তো প্রেম করতে কলেজে। হ্যাঁ অর্পণ আগে, অর্পণ আমাদের থেকে সিনিয়র, অনেক আগে করে ফেলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, তো সেই ব্যাপারগুলো হতো। তারপর তো অরিত্র ইউটিউবার হয়ে যায়, এবং ও ইউটিউবার হওয়ার পর আমি ওর ভিডিও দেখতাম, ভালো লাগতো, নানা রকম বিষয়ে কথা হতো। দাবাড়ুর ক্ষেত্রে যেটা হয়, দাবাড়ুতে প্রথমে অরিত্র আগে স্ক্রিন প্লেটা লেখে, এবং লেখার পর ওর মনে হয়েছিল, বা পুরো টিমের, দাবাড়ু টিমের মনে হয়েছিল যে এমন কাউকে দরকার যে ডায়ালগস লিখতে পারে। এবার ওর কোনোভাবে আমার কথা মনে হয় সেই সময়। আর তখন আমি তো এই সিনেমার লেখালেখির সঙ্গে একেবারে যুক্ত নই, মানে আমার কোনো, মানে কি বলবো, কোনো পূর্ব অভিজ্ঞতাই নেই বিষয়টাতে। তো ও আমাকে একদিন ফোন করে বলে, এরকম একটা কাজ আছে, আমার মনে হয় তুই করতে পারবি, তুই কি ইন্টারেস্টেড, তাহলে একদিন আয় না, একটু অডিশন মতো হবে। আমি বললাম, দেখ আমি যেতে পারি, সেটা সমস্যা নেই, কিন্তু প্রথম কথা হচ্ছে আমার তো কোনো মানে ধারণা নেই এই বিষয়ে, আমি গিয়ে কি করবো, আমি তো জানি না। বললো, না তুই যেমন লিখিস সেরকমই লিখবি, লিখে তুই ছবি দেখিস, নাটক দেখিস, তোর যেটা মনে হয়, ওখানে স্ক্রিন প্লেটা করা আছে, তুই কয়েকটা সিন লিখে দেখা কিরকম লাগে। তো তারপর যাই, গিয়ে এরকম 5টা বা 10টা মতো সিন দেওয়া হয়, সেগুলো আমি লিখি। তারপর সেটা দাবারু টিমের ভালো লাগে, তো তখন ওরা বলে ঠিক আছে, তাহলে তুমি পুরোটা লেখো, পুরোটা লিখে তারপর আমরা বসবো। তো তারপর পুরোটা লেখা লেখা হয়, পুরোটা লিখে আমি খানিকটা খানিকটা করে লিখে পাঠাতে থাকি। আমি যেহেতু এই, মানে এই সিনেমার, কি বলবো, ক্রু হিসেবে কাজ করার আমার কোনো অভিজ্ঞতা নেই, অরিত্রর অনেক অভিজ্ঞতা রয়েছে, ও শর্ট ফিল্ম বানিয়েছে, ওর এই বিষয়ে অনেক বেশি ধারণা। তো আমি ওকে পাঠাতে থাকি যে তুই একটু দেখে বলতো কিরকম কি হচ্ছে। ও বলে, না এটা ঠিক আছে, এই জায়গাটা একটু চেঞ্জ করতে পারি। সেরকম হতে হতে তারপর দাবারু স্ক্রিপ্টটা রেডি হয়। তারপর তো আমরা সেই সময় সুবিধা নন্দিতা দি, তারা আমাদের কার্যত মেন্টর হিসেবেই ছিলেন। তো তাদের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে বারবার বারবার বসা হয়, বসে নানা রকম চেঞ্জেস, স্ক্রিন প্লেতে চেঞ্জ, ডায়ালগস এর চেঞ্জ, ছোট ছোট চেঞ্জেস, এই প্রসেসটা অনেক দিন ধরে ছিল। এইটা করতে করতে ওরও মনে হয়, আমারও মনে হয় যে না, বেশ ভালোই লাগছে, প্রসেসটা এনজয় করছি। সেইটা করতে গিয়ে তখন আমরা ঠিক করি যে না, ঠিক আছে, চলো তাহলে একটা যদি ভালো করতে পারি, যদি আলটিমেটলি ছবিটা লিখে উঠতে পারি, তাহলে উই ক্যান ট্রাই এগেন। তারপরে সেইভাবেই শ্রীমান শ্রীমতী আসে। প্রতিকৃত আমাদের উপর ট্রাস্ট করেছিল দাবাড়ুর পরে, ওর মনে হয়েছিল যে আমরা চেষ্টা করলে মানে আবার আর একটা স্ক্রিপ্ট ডেলিভার করার মানে জায়গায় যেতে পারি। তো সেইটা শ্রীমান শ্রীমতীর ক্ষেত্রেও হয়। তারপর যথারীতি অনন্তর ক্ষেত্রেও এই একই একই ভাবে চলছে। অরিত্রদা, কিছু অ্যাড অন? না, অ্যাড অন বলতে অর্পণ তো সবটাই বললো। মানে বেসিক্যালি অর্পণ আর আমি যেহেতু কলেজে একসাথে পড়তাম, আমরা জানতাম দুজন দুজনে। অর্পণ প্রচুর পত্রিকা থেকে শুরু করে বই, মানে ও বই মেলায় ওর বইও বেরিয়েছে, মানে সেটা কবিতার হোক, সেটা এমনি গদ্য হোক, তো সেগুলো বেরিয়েছে। তো আমি জানতাম। তো যখন দাবাড়ুর আমরা প্রথমে তো মানে সূর্যশেখর গাঙ্গুলির সাথে মানে কথাবার্তা বলি, ওনার পুরো এটা রেকর্ডিং করি, তারপরে আমি স্ক্রিন প্লেটা সাজাই। স্ক্রিন প্লেটা শুনে ওকে হয়ে যায় যখন, তখন ডায়লগ কাকে নেবে প্রতিকৃতি আমাকে জিজ্ঞাসা করে কাকে নিই, ঠিক আছে। তো আমাদের একটা আলোচনা হচ্ছিল। তো এবার তখন দেখো, আমি কিছু সেলফিশ কারণের জন্য আমি অনেস্টলি বলছি যে আমার মনে হয়েছে যে যদি কোনো এস্টাবলিশ ডায়লগ রাইটারকে নিয়ে আসে, সে তখন ওভারশ্যাডো করে যাবে আমাকে, আমার কোনো কথা শুনবে না। তাহলে তার থেকে আমি আমার কেন, মানে আমার লেভেলের লোককেই বলি যে আমার মতোই নতুন নিউ কামার হবে। আমি বললাম যে একজন আছে, আমার বন্ধু হয় কলেজের, এবং আমরা এক কোম্পানিতেও চাকরি করেছি, তারপরে অর্পণ সুইচ করে অন্য কোম্পানিতে গেছে। আমি বললাম যে আমার এরকম বন্ধু হয়, অনেকদিন ধরে চিনি, এই লিখেছে আনন্দবাজারে স্পোর্টস এর কলাম লিখেছে লিখেছে, বললাম ওর ব্যাপারে সবকিছু। আমি বললাম যে তুমি ট্রাই করে দেখো। তো তখন প্রতিকৃতা ডাকে, 10টা সিন দেয়, অর্পণ লেখে, এবং সেটা তারপর শিবুদারও পছন্দ হয়, প্রতিকৃতার পছন্দ হয়, নন্দিতাদির পছন্দ হয়, এবং সেখান থেকে আর কি জার্নি শুরু, যেটা ও বললো। আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলতো, ওই কাজটা করতে করতে একটা জেলিং হয়ে গেছে, একটা টিউনিং হয়ে গেছে। তো ধরো যে কাজে ধরো আমরা ধরো একসাথে করছিও না কোনো একটা কাজে, ধরো এরকমও তো হয়েছে, কিন্তু সেখানেও মানে কন্টিনিউয়াসলি একটা ফিডব্যাক প্রসেস চলতে থাকে আর কি দুজনের মধ্যে, নানান রকম জিনিস নিয়ে। ধরো একটা আমাদের বন্ডিং। প্রচুর ব্যাংক, একটা ব্যাংক রেডি করা আছে আমাদের দুজনের গল্পে, যেগুলো আমরা করে রেখেছি। কিছু পিচ করেছি, কিছু হয়তো পিচ হয়নি, যেগুলো এমনিই পড়ে আছে। নানান রকমের জিনিসপত্র নিয়ে আলোচনা হতে থাকে। দেখো, সব কাজ যে আসবে আলটিমেটলি তো পসিবল নয় যে তুমি 10টা লিখেছো 10টাই আসবে, 10টাই তৈরি হবে।
কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন আইডিয়াস নিয়ে ড্যাবেল করা, কথাবার্তা বলা, তাদের কি বলতো একটা জিনিসটা খুব এনরিচিং হয়। তবে অর্পণ প্রচুর বই পড়ে, অর্পণ বললো যে জানি সেটা পড়েছি, এইটার ব্যাপারে ওটার ব্যাপারে, আমি কোনো সিনেমা দেখলাম কিছু সাজেস্ট করলাম। তো এই ধরনের জিনিসগুলো মানে একটা ক্রিয়েটিভ আর কি জুস ফ্লো করতে থাকে তারা। তো সেইটা আমার মনে হয় আমাদের মধ্যে খুব ভালো হয়, সেই কারণেই আমরা কাজ করতে পেরেছি ব্যাক টু ব্যাক। দুজনেই মানে মোটামুটি দুজনকে এম্পাওয়ার করতে থাকো। এবার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে যদি আসি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ক্ষেত্রে তোমরা দুজন কখন ভাবলে যে এটা থেকে, এটা কমন প্রশ্ন মোটামুটি, যে এই অনন্ত সিংহ থেকে ছবি করা যায়? কারণ এর আগে দেখো মাস্টারদা সূর্য সেন থেকে ছবি হয়েছে, খিলে হ্যাঁ হাম জি জানসে হয়েছে, তারপর চিটাগং হয়েছে, সেখানেও অনন্ত সিংহ ছিল ক্যারেক্টারটা। এই বাদেও গণেশ ঘোষ ছিল, প্রীতিলতা ওয়াদ্দেদার ছিল, কল্পনা দত্ত ছিল। তো কখন ভাবলে এই ছবিটা করা যায়, একটা হিস্টোরিক ফিকশন বলবো বা বায়োপিক যেটাই বলি, আর তারই সাথে জিতটা এই ছবিটা করতে পারবে, এটা কেন মনে হয়? মানে নাও পার্ট জিতের মতো ওয়ানটা একটা অর্পণ আনসার দিই, আমি পার্ট 2 টা আনসার দিচ্ছি। আমি অর্পণ তুই পার্ট 1টা ও, আনসার। প্রথম কথা হচ্ছে যে এই অনন্ত সিংহের বিষয়ে যে সময় আমরা দাবাড়ুর কাজ করছি সেই সময় অরিত্র একদিন বলে যে এরকম অনন্ত সিংহকে নিয়ে, ও তখন অনন্ত সিংহ সম্বন্ধে পড়েছে ইনিশিয়ালি, তো এরকম বলে। এবার আমি সেই সময় না মনে করতে পারছি না যে অনন্ত সিংহ নামটা আমার খুব চেনা লাগছে, খুবই চেনা লাগছে, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না কে ও। তখন আমাকে গল্পটা বলে, মানে এই হচ্ছে অনন্ত সিংহের গল্প। তো তখন আমার মনে হয় যে আমি যেন কোথাও ব্যাপারটা শুনেছি বা দেখেছি, কিন্তু আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না কি বিষয়। তখন আমার কিছুদিন বাদে তখন অরিত্র অলরেডি মানে গল্পটা নোট ডাউন করছে, মানে শর্ট স্টোরির মতো করে। তো ও ওই মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ কাইন্ড অফ, ও তখন এই ব্যাপারটা নিয়ে খুব ইন্টারেস্ট পেয়ে গেছে। তখনও মানে আমার কোনো এ আসেনি, মানে কোনো হ্যাঁ, প্রোডাকশন হাউস, কোনো কিচ্ছু ডিরেক্টর নেই, হয়নি, কেউই কিচ্ছু অন করছে। কিচ্ছু হয়নি, হ্যাঁ। তো ও তখন ও করছে। এবার আমার বেশ কিছুদিন বাদে গিয়ে হঠাৎ মনে পড়লো এই নামটা আমি আমার দাদুর কাছে শুনেছি। এই গল্পটা আমি অরিত্রকে পড়া বলেও ছিলাম। আমার দাদু ছিলেন ফ্রিডম ফাইটার, আমার দাদু চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের দলে ছিলেন। মাস্টারদা সূর্য সেনের দলে টোটাল 56 না 58 জন ছিলেন, তো সেখানে আমার দাদু কাজ করতেন। এবং আমার দাদু কালাপানিও পার করেছিলেন। দাদু যখন ফিরে আসে তো সেই সময় পূর্ববঙ্গে দাদুর যারা আত্মীয় ছিলেন তারা দাদুকে নেননি, তো দাদু আবার এপার বাংলায় চলে এসে এখান থেকে নতুন করে শুরু করেন। আমার মনে পড়ে আমি মানে দাদুর তোমার কাছে দাদু নামটা শুনি। আন্দামানে পাঠানো হয়েছিল? আমার দাদু আন্দামানে ছিলেন, ওখানকার ও কাগজও মাই আছে। গড। হ্যাঁ, তো মানে আমি দাদুর কাছে গণেশ ঘোষের নাম প্রচুর শুনেছি, কারণ গণেশ ঘোষ পরবর্তীতে যখন কমিউনিস্ট পার্টির মেম্বার হন, তো সেই সময় দাদুর সঙ্গে যোগাযোগও ছিল, মানে যারা চট্টগ্রাম থেকে এখানে এসেছিলেন, আমার দাদুর রুট যেহেতু পূর্ববঙ্গে, তো তাদের সঙ্গে গণেশ ঘোষের একটা যোগাযোগ ছিল। তো দাদুর কাছে আমি অনন্ত সিংহের কথা শুনেছিলাম, কিন্তু আমি এত ডিটেলে আমার মনে নেই, কারণ আমার দাদু 2002 সালে মারা যান। তো তখন আমার কত 6 সাড়ে 6 বছরই বয়স হবে, তো আমার অতটা মনে নেই, কিন্তু এই নামটা আমার মনে ছিল। তো অরিত্র ততদিনে গল্পটা একটা ভেবেছে, ইনিশিয়ালি ভেবে। তখন আমি একটা বইয়ের সন্ধান পাই, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকা। তো অরিত্র ততদিনে একটা বেসিক স্ক্রিন প্লেও লিখে ফেলেছে। ওর যখন গল্পটা এত পছন্দ হয়েছে ও একটা বেসিক স্ক্রিন প্লেও লিখে ফেলেছে। আমি তখন এই সিনেমাটিক প্রসেসটার মধ্যে ইনভলভড নই। তো ও লিখে ও তখন পত্রিকার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা ইত্যাদি করছে। আমি ইন দ্য মেন টাইম এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত বইটা সেই সময়ের অনন্ত সিংহের আত্মজীবনী, সেই বইটা পড়ি। এবার সেটা পড়ে আমার মনে হয় যে বাহ চমৎকার, মানে এইটা যদি সিনেমা না হয় তাহলে কি সিনেমা, মানে দিস ইজ মোর দ্যান আ ফিল্ম। হয় না কিছু জিনিস থাকে যেটা পড়ে তোমার মনে হবে দিস ইজ মোর দ্যান আ ফিল্ম, মানে এতে সব এলিমেন্ট রয়েছে। মানে এত কমার্শিয়াল ছবি বাংলায় বানানোটা করে, আমরা যেটা হয় গল্প বা উপন্যাস একটা টোনে থাকে, সিনেমাতে আমাকে সেটা টোনটাকে আপ করতে হয়। এখানে টোনটা নিজেই এত উঁচুতে যে সেটা সিনেমাতে রিচ করাটাই কঠিন। আমি একটা ছোট উদাহরণ দিই অনন্ত সিংহের একটা, মানে আমি বলছি ধরো অনন্ত সিংহ কোন একটা অ্যাকশন করছে, আমি একটা রাফ এক্সাম্পল, সেই অ্যাকশনটা উনি যেভাবে বাস্তবে করছেন সেটা সিনেমায় অ্যাচিভ করাটাই কঠিন। জেনারেলি যেটা হয় যে ওটা একটা আন্ডারটোন থাকে, আমরা সেটাকে এলিভেট করাই সিনেমায় স্ক্রিন প্লেতে প্রয়োজনে। এখানে অলরেডি সেটা এলিভেটেড আছে। তো আমার তখন মনে হয়, মানে আমার তখন মনে হয় যে না অরিত্র এটা একেবারে ঠিক ভেবেছে, এবং এটা একটা অসম্ভব ইন্টারেস্টিং কাজ হতে পারে। তারপর অরিত্র এই প্রসেসটা নিয়ে এগোয়। আর ওই পুরো মানে এইখানে আমার হয়তো নাম আছে, কিন্তু এর পুরো ইনিশিয়েশনটা অরিত্রর করা, যেটা হবে তারপরে ও প্রতিকৃতদাকে গল্পটা শোনানো, দেন তারপরে না না, বাকি আমি প্রসেস। অর্পণকে একদম কাটছি। এবার অর্পণ তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত বইটার ব্যাপারে সন্ধান পেলো। এবার সেটার পাবলিশার ইনিশিয়ালি প্রথমে হ্যাঁ মার্কেটে বইটা পাচ্ছিলাম না আমরা। তারপরে ওই হ্যাঁ, পাবলিশার মানে পুরোনো যে অ্যাকচুয়ালি অনন্ত সিংহ তো জেলে বসে অনেকগুলো বই লিখেছেন, তার সই পাবলিশার বা হ্যাঁ,
শৈবা বলে কোনো পাবলিশার ছিল, হুম। বা সেই পাবলিকেশন হাউসের দিয়ে যে কি ব্যাপার সেই ট্র্যাকটা খুঁজতে আমাদের মানে জান বেরিয়ে গেছে। তারপরে আমরা জানতে পারলাম যে না, ওই পাবলিকেশন হাউস থেকে র্যাডিক্যাল বলে একটা র্যাডিক্যাল। পাবলিকেশন হাউস আছে, তাদের কাছে ওটা চলে এসছে এবং তারা অগ্নিযুগের আচ্ছা। ওপর একটা সিরিজ করছে। সিরিজ তার করেছে, মধ্যে হ্যাঁ। সেটার পার্ট হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকা। এবার হ্যাঁ, মানে সেইখান থেকে সেই রাইটসটা জোগাড় করারও কিন্তু একটা বিশাল বড় লড়াই ছিল, যে এই হ্যাঁ, রাইটসটা কিভাবে মানে এখানেও একটা ইনভেস্টিগেশন মতো ব্যাপার আছে, ওই হ্যাঁ সোর্স হ্যাঁ অব্দি হ্যাঁ খোঁজা। হ্যাঁ। তো হ্যাঁ, কারণ সেটা ওটার রাইটসটা পাওয়াটা ব্যাপার ছিল, কারণ র্যাডিক্যাল পাবলিকেশনের অগ্নিযুগ সিরিজের বেশ কিছু বই আমার কাছে আছে, ওদের ৮০-৮২টা বই আছে সম্ভবত। তো বেশ কিছু আছে, যেমন কানাইলাল দত্ত বলো বা অন্যান্য এই ধরনের বই আমার কাছে আছে, কিন্তু অনন্ত সিংহের বইটা যে এই সিরিজেরই অন্তর্গত সেইটা আমি জানতাম না, কারণ আমি পিডিএফ যেটা পেয়েছিলাম সেটা পুরনো প্রকাশন, যাদের কাছে আগে রাইটস ছিল তাদের। তারপর সেখান থেকে পৌঁছানো, তারপর সেটার রাইটস জোগাড় করা, সেটা তো একটা প্রসেস গেল। প্যারালালি সেই সময় অরিত্র চেষ্টা করছে যে এটাকে কোনোভাবে ফিল্মিং এর দিকে নিয়ে যাওয়া যায়, এবং এটা ছবি হওয়াটা খুব কঠিনও, কারণ এটা এত লোকেশন, এত কিছু, কারণ গল্পটা ইচ্ছে প্রথমত খুব বাই বড়। দ্য ওয়ে শাশ্বত, মানে এই হ্যাঁ। ছবিটা অ্যাকচুয়ালি একটা বড় প্রোডাকশন হাউস একজন বড় হিরোকে নিয়ে অ্যাটেম্প্ট অলরেডি করেছে, করে হুম, তারা বন্ধ করে দিয়েছে প্রজেক্টটা বিকজ অফ দ্য বাজেট ইস্যুস এন্ড অল। আচ্ছা। ঠিক আছে, এবং এই হ্যাঁ। সেম গল্পটা বম্বের একজন বড় ডিরেক্টর, হুম, তার নামটা করছি, সেটার নাম হচ্ছে তিগ্মাংশু ধুলিয়া। তিগ্মাংশু ধুলিয়া হুম। এইটা একটা সিরিজ করবেন ঠিক করেছিল অনন্ত সিংহকে নিয়ে, এবং হুম, সেটা আচ্ছা। অনেকদিন উনি কাজও করেও পেয়েও উনি গেছিল। টেক অফ করতে পারেননি প্রজেক্টটা। মানে প্রজেক্টটা এতটাই কমপ্লিকেটেড, যেহেতু একটা বিশাল স্প্যান জুড়ে আছে এবং অনেক ঘটনা, এবং সেগুলো প্রচন্ড লার্জার দ্যান লাইফ ঘটনা, তো ওটাকে একটা জায়গায় বেঁধে করা এবং সেই স্কেলটা অ্যাচিভ করা, সেটা অনেকেই কিন্তু করতে পারেনি। আমাদের এখানে একটা বড় প্রোডাকশন হাউস, মানে তারা ১ নম্বর প্রডিউসার, তারা পারেনি, তিগ্মাংশু ধুলিয়া পারেননি। তো আমরা যে করতে পেরেছি, এটা যে লাইট অফ দ্য ডে এটাই। দেখছি, এটা ইটসেলফ জার্নিটাই প্রচন্ড ডিফিকাল্ট। অর্পণ এগ্রি হ্যাঁ, করবে আমার। ঠিক আছে। হ্যাঁ, মানে অনন্তর জার্নিটা সবার থেকে আলাদা এই কারণে বলছি, কারণ অন্য ছবি ধরো দাবারু বা সুদান সুমতি, তুমি যে উদাহরণগুলো দিলে, বা অরিত্র মৃগ, এই ধরনের ছবির ক্ষেত্রে কি হয় না, এগুলো কমপ্লিটলি মানে কি বলবো, মানে ইজি টু পুল অফ, মানে কি বলবো, মানে অনন্তর তুলনায় অ্যাচিভ করাটা অনেক সোজা, কারণ অনন্ততে অনেক চ্যালেঞ্জেস আছে। প্রথমত তো একটা পিরিয়ড ছবি, মানে প্রথম পুরো ছবিটাই পিরিয়ড পিরিয়ড ফিল্ম, মানে তুমি বুঝতে পারছো আমাদের বাংলাতে এটা অ্যাচিভ করা কত কঠিন। আমি ইনিশিয়ালি এই লজিস্টিক্স এর ব্যাপারে এত বুঝতাম না, অরিত্র অনেক বেশি বোঝে, ওর কাছ থেকে বুঝে বুঝে এটুকু অন্তত বুঝতে পেরেছি যে এটা অ্যাচিভ করাটা খুব কঠিন। দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ছবি করার ক্ষেত্রে যে পরিমাণ সময় ইনভেস্ট করা প্রয়োজন, সেই সময়টাও আজকের দিনে বাংলা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করাটা খুব কঠিন। কারণ এখানে এত এত দিন ধরে, এত সময় ধরে একটাই ছবি হচ্ছে, এটা এটা এখানে অ্যাচিভ করাটা ভীষণ কঠিন। সেই পরিমাণ ফিনান্সিয়াল সাপোর্ট এখানে থাকে না। তো যেটা আমাদের ক্ষেত্রে মানে কি বলবো, খুব অদ্ভুত ভাবে হয়েছে যে আমরা কোথাও গিয়ে এই কাজটা যখন করতে থেকেছি, এবং এই স্ক্রিপ্টটা অরিত্র ইনিশিয়াল স্ক্রিন প্লেটা লেখে, সেইটা ও যখন গিয়ে বিভিন্ন জায়গায় শুনিয়েছে, সকলে ইন্টারেস্ট পেয়েছে। ইন্টারেস্ট পাওয়ার অবশ্যই, কারণ গল্পে ইটসেলফ এলিমেন্ট রয়েছে যেগুলো আমাদেরকে নিজের থেকে করতে হচ্ছে, ইটসেলফ গল্পেই রয়েছে, আমাদের উই আর জাস্ট ফ্রেমিং ইট। তখন মানে তখন আমাদের মনে হয়েছে না, এবার জার্নিটা একটু হলেও স্মুথ হচ্ছে, হবে হবে। তারপরও কি চ্যালেঞ্জেস আসেনি? প্রচুর চ্যালেঞ্জেস এসেছে, কিন্তু জিনিসটা যে হতে পারে এই বিশ্বাসটা সেই সময় তৈরি হয়েছিল যে না, এটা হতে পারে, মানে এটা এটা কঠিন হলেও এটা হয়তো অ্যাচিভেবল। তারপর মুশকিল জিতদার আছে, অংশটা মুশকিল তো, নেই। হ্যাঁ, একদম একদম। তো জিতদার বিষয়টা অরিত্র আরো ভালো বলতো। হ্যাঁ, জিদ্দা জিদ্দারটা বল। কাস্টিং করার ব্যাপারটা, এটা অনেকেই বলছে যে কেন জিদ্দা অনন্ত সিংহ চরিত্রে। ভাবনার পিছনে একটা কারণ আছে, দেখো দুটো কারণ আছে, দুটো লেভেলের কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমাদের ছবির যে টোনটা ছিল, সেটা একটা খুবই মেইন স্ট্রিম একটা কমার্শিয়াল টোন। তো সেটাকে পুল অফ করবার জন্য একটা স্টার মেটেরিয়াল যে অ্যাকশন করতে পারবে। এবং তোমরা, আমি জানি না নোটিস করেছো কিনা, তুমি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতদের বইয়ের কভারটা দেখবে, দেখবে অনন্ত খালি চোখটা আছে, খালি চোখটা হ্যাঁ। আমরা দেখতে পাই। ওই চোখটার মধ্যে যে ইন্টেন্সিটিটা আছে না, আর তুমি ট্রেলার টিজারের মধ্যে কিছু শর্টস আছে জিতের চোখের, তুমি চোখের ক্লোজ আপটা দেখবে, তুমি ওই সেম কাইন্ড অফ ইন্টেন্সিটিটা ফিল করতে পারবে। যে এরকম লক আপের মধ্যে এরকম ভাবে দাঁড়িয়ে আছে আর ক্লোজ আপ যাচ্ছে, ক্যামেরাটা চার্জিং করছে, তুমি চোখটা দেখো খালি। তো আমাদের একটা মনে হয়েছিল যে ওইটা যদি ওই রেজটা কেউ ফুটিয়ে তুলতে পারে, সেটা জিদ্দা পারবে। এটা গেল একটা লেভেলে, যেটা হচ্ছে কমার্শিয়াল টোনটার জন্য সে একজন কমার্শিয়াল লার্জার দ্যান লাইফ হিরোকে দরকার। সেকেন্ড যেটা কারণ হচ্ছে যে একটা চরিত্র আর একটা অ্যাক্টর, ধরো সিনেমাতে এমন একটা সময় এলো যেখানে তোমার মনে হচ্ছে যে ক্যারেক্টারটা এবং অ্যাক্টরটা দুজনে সেম হয়ে গেছে। আমরা আমরা সেটাই দেখতে পাচ্ছিলাম। কারণ
তুমি যদি দেখো দুটো 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 লোকের প্যারালাল আমি টানছি, জিৎ এবং অনন্ত সিংহ। তাদের তুমি যদি লাইফটা দেখো, অনন্ত সিংহ এত কিছু করেছেন, চিটাগঞ্জে লড়েছেন, তারপরে এত কিছু করেছেন, ফিল্ম প্রডিউস করেছেন, তারপরেও মেইন স্ট্রিম লোকজন মানে মাসেস তার ব্যাপারে এত জানে না কেন? তার জন্মদিন সেলিব্রেট হয় না কেন? তাকে নিয়ে কোনো কথা হয় না কেন? তাকে তো খুব কম লোকই জানে তার ব্যাপারে। এই ছবিটা আসছে বলে কিছু লোকে কথা বলছে, কিন্তু তার আগে অব্দি তো বেশিরভাগ লোকজন জানতো না। তাহলে এই জিনিসটা তো অগ্নিযুগের অনেক বিপ্লবীর ক্ষেত্রে ধরো, যে অনেক সবাইকে আমরা সেলিব্রেট করি না। ওটাই তো বলছি। তো এবার অনন্ত সিংহকে সেলিব্রেট করা হচ্ছে না। এবার তুমি দেখো, জিতেরও তো বাংলা সিনেমার প্রতি একটা কন্ট্রিবিউশন আছে, কিন্তু অবশ্যই। তুমি দেখো এনাফ সেলিব্রেটেড নয়। সেটা মানে যেন মানে একটা সাইড লাইন করে দেওয়া টেন্ডেন্সি, মানে ন্যারেটিভ কন্ট্রোলিংটা দুজনের ক্ষেত্রেই হচ্ছে, তাদের কন্ট্রিবিউশনটাকে অ্যাকনলেজমেন্ট করা হচ্ছে। সেকেন্ড তো কথা, এখানে একটা মেটা তৈরি হচ্ছে, মেটা রেফারেন্স। আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি যদি দেখো বাকি সবকটা এই চট্টগ্রামে যারা লড়েছিল দে আর অল বেঙ্গলিজ। এই লোকটা অবাঙালি, এবং এইটা নিয়ে অ্যাকচুয়ালি মানে আমি বলতে চাই না, স্পয়লার দিতে চাই না, এটা নিয়ে একটা কনফ্লিক্টও ছিল। মানে সেটা তোমরা ছবির মধ্যে দেখতে পাবে, যে একটা অবাঙালি লোক কি বাঙালি বিপ্লবীদের মাঝে লড়লে সে কি ওই স্বীকৃতিটা আদৌ পাবে কি পাবে না। এবং সেম গোস ফর জিদ্দা, যে সে একজন অবাঙালি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছে এত বছর ধরে, স্টারডামটা পেয়েছে এখানে। এবার ব্যাপার হচ্ছে এটা কি সত্যি তাকে ইতিহাসের পাতায় তাকে মনে রাখবে, না ইচ্ছে করে তাকে অবসোলেট করে দেবে, তার কোনো কন্ট্রিবিউশনটাকে অ্যাকনলেজ করবে না? এটাই হচ্ছে কনফ্লিক্টটা, বুঝতে পারলে তো? তো তুমি এটা আমি আগে পুরো ডিটেলে বলছি না, বাট তুমি একটা পয়েন্টের পরবর্তীতে দেখবে যে ক্যারেক্টারটা আর অ্যাক্টরটা যেন কাইন্ড অফ একই হয়ে গেছে। আচ্ছা, এটা তো কারোর কন্ট্রোলে নয় যে আমার মাদার টাংটা কি আর আমি জন্মেছি কোথায়, দুটো ধরো ডিফারেন্ট হলো। মানে আমি ধরো বাঙালি, কিন্তু আমি জন্মেছি পাঞ্জাবে, আমার বাবা কোনো কাজের সূত্রে ওখানে থাকে, এবার আমি ওখানেই যা কাজ করছি। এবার তাহলে কি আমি, এটা তো আমার দোষ নয়, এটা তো আমার কন্ট্রোলে নয়, তাহলে আমাকে তুমি কিভাবে আউটসাইডার বলে দাগিয়ে দিচ্ছ, অপমান করছো কেন? এই যে ব্যাপারটা, এটা আমাদের দুটো ক্যারেক্টার মানে অনন্ত সিংহ অ্যাজ এ ক্যারেক্টার এবং জিদ্দা অ্যাজ এন অ্যাক্টর, তাদের দুজনের মধ্যে একটা প্যারালাল আমরা দেখতে পাচ্ছি। আমাদের মনে হয়েছিল যে এই অ্যাক্টরটাই পারবে আর ওই ব্যাপারটাকে ফুটিয়ে তুলতে, ওই ডাইকোটমিটাকে তুলে ধরতে আর কি। একটা জিনিস তুমি মাত্র বললে যে রেভলিউশনারিদের মনে হয় না, অনন্ত সিংহ দেখলাম এখানে একটা ডায়লগও দিচ্ছে যে আমি ইতিহাসের পাতায় থাকার জন্য বিপ্লব করি না, বিপ্লব করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এরকম একটা সংলাপ আছে। এবার আমি একটু জটিল একটা প্রশ্নতে ঢুকি, সেটা হচ্ছে ধরো মাস্টারদা সূর্য সেন ছিল, সে তো মানে জাতীয়তাবাদী বলি বা একজন বিপ্লবী বলি সেইভাবে ছিলেন, ওনার আন্দোলনটাকে লেফট বা রাইট হিসেবে ধরা যায় না, কিন্তু তোমাদের ট্রেলারটার মধ্যে ইনকিলাব জিন্দাবাদ এবং অনন্ত সিংহ কোথাও গিয়ে বলছে যে স্বাধীনতাটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেই স্বাধীনতাটা আমরা পাচ্ছি না। তো এই একটা জিনিস একটু তোমরা বলো অ্যাজ রাইটিং এক্সপিরিয়েন্স, এবং এই যে বিপ্লবীদের জীবন তোমরা ঘাটলে এর মধ্যে, ওটা থেকে একটা জিনিস খালি আমায় একটু বলো, যে ভগৎ সিং যে স্বাধীনতাটার কথা বলেছিল বা মাস্টারদের যে স্বাধীনতাটার স্বপ্ন দেখেছিল বা এরা সকলেই যে স্বপ্নটার পার্ট ছিল, আমরা এখন দাঁড়িয়ে সেটা থেকে কোথায় আলাদা আছি, এটা তোমরা যদি একটু তোমাদের মতো করে বলো। তুমি যে একটা পয়েন্ট বললে না যে এদের মানে এটা লেফট ছিল কি রাইট ছিল ওরকম ভাবে বলা চলে না, এদের এদের যে আইডিয়া অফ ইন্ডিপেন্ডেন্স বা আইডিয়া অফ স্ট্রাগল, এটা ভুল কথা। দে ওয়ার অল সোশ্যালিস্ট পিপল। মাস্টারদা সূর্য সেনের যে গ্রুপটা সেটা প্রচন্ড হেভিলি, অর্পণ আরো ডিটেল বলবে, মানে রাশিয়ান রেভলিউশন থেকে ইন্সপায়ার্ড। বা ভগৎ সিং এর তো এটা কোটই আছে, যখন ওনাকে ফাঁসিতে যাচ্ছে তার আগে বই পড়ছে এবং ওনাকে জিজ্ঞাসা করছে যে কি কোন বই পড়ছে, ও বলছে একটা বিপ্লবী আরেকটা বিপ্লবীর সাথে, মানে উনি মার্কসকে পড়ছিলেন, যে একজন বিপ্লবী লেনিনের বই পড়ছে। হ্যাঁ, লেনিনের আছে তিনটা। তো আছে। তো তুমি দেখবে দে আর ভেরি সোশ্যালিস্ট, তাদের কথাবার্তা। এখন ইন্ডিয়াতে ন্যারেটিভ পুরো ফ্লিপ করে দেওয়া হচ্ছে, অনেক ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেগুলোর মধ্যে আমরা যেতে চাই না। বাট ভগৎ সিং ওয়াজ ভেরি সোশ্যালিস্ট। তার যে বইটা আছে যে আই এম অ্যান অ্যাথিস্ট, সেখানে পরিষ্কার সেটা হ্যাঁ, তো অর্পণ আরো বেটার বলতে পারবে। অর্পণ তুই বল একটু এই সোশ্যালিজমের ব্যাপারটা। না দেখো, একটা জিনিস খালি বলছিলাম, সেটা হচ্ছে কি যে আমি মানে ভগৎ সিং সোশ্যালিস্ট ওটা জানি, এবং মাস্টারদা থেকেও পরবর্তীতে তার যত ছাত্ররা ছিল তারা বেশিরভাগ লেফট আন্দোলনের দিকেই গেছে। বাট মাস্টারদা অ্যাকচুয়ালি মানে ওভাবে ডিকোড করা কেউ বলে না আর কি, বলে লেফটই ছিল, কিন্তু মাস্টারদা কোনোদিন নিজেকে ক্লেম করেনি যে আমি বামপন্থী বা আমি ডানপন্থী। কিন্তু এই জিনিসটা ওরা চেয়েছিল যে স্বাধীনতা মানে শুধু ব্রিটিশরা চলে যাবে, তো ওরম নয়, এরপরেও আমাদের দেশের অনেক কাজ থাকছে। তো ওই জায়গাতে আমরা কতটা পিছিয়ে আছি, কারণ ওই ডায়লগটা ট্রেলারে আমার মানে খুব ভালো লেগেছিল, এটা আমি বলেও ছিলাম যে আমরা যে স্বাধীনতা ভেবেছি
সেটা থেকে আমরা সরে গেছি কোথাও। হুম। তো ওইটা হ্যাঁ, এখন ওইটাতে এখন মাস্টারদার বিষয়টা প্রথমে বলি। মাস্টারদার ব্যাপারে, মাস্টারদা ওয়াজ হেভিলি ইনফ্লুয়েন্স বাই রাশিয়ান রেভলিউশন। সেটা তুমি, মাস্টারদার দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, এবং তার কিছু বছর আগে রাশিয়ান রেভলিউশন। তো মাস্টারদা সম্পূর্ণভাবে নিজের দলটা রাশিয়ান রেভলিউশনারিদের মতো করে তৈরি করতে চেয়েছিল। এখন রাশিয়ান রেভলিউশনের পর কি হয়েছিল, রাশিয়ান রেভলিউশনের পরবর্তী সময়টা তুমি যদি রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি পড়ো, সেটা তুমি নিশ্চয়ই দেখতে পাবে যে প্রকৃত সমাজতন্ত্র কি সেটা আমরা দেখতে পাচ্ছি রাশিয়ার সমাজতন্ত্রের উপর দাঁড়িয়ে। রবীন্দ্রনাথ নিজে যখন রাশিয়া যাচ্ছেন তখন তিনি লিখছেন যে হ্যাঁ, এরা এরা প্রকৃত সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে। এমনকি রবীন্দ্রনাথ মারা যাওয়ার আগে, রবীন্দ্রনাথের যখন লাস্ট প্রোস্টেট অপারেশন হলো তার ঠিক আগে আগে রবীন্দ্রনাথ লিখছেন যে পারলে রাশিয়াই পারে। তার কারণ রাশিয়ান রেভলিউশন থেকে সম্পূর্ণ বাঙালি সমাজ বা ভারতীয় সমাজ ইনফ্লুয়েন্সড হয়েছে, হেভিলি ইনফ্লুয়েন্সড হয়েছে। সেই সময় বাম রাজনীতি, ভারতবর্ষের বাম রাজনীতিও প্রভাবিত। মাস্টারদার দলে যারা ছিলেন, অনন্ত বলো, গণেশ ঘোষ বলো, লোকনাথ বলো, অম্বিকা চক্রবর্তী, যাদের কথাই বলো, তারা মানে কি বলবো, বাম রাজনীতির সঙ্গে পরবর্তীতে যারা জীবিত ছিলেন আর কি, স্বাধীনতার পর বেশিরভাগই বাম রাজনীতির সঙ্গে যুক্ত হন। হুম। এখন বাম রাজনীতির সঙ্গে স্বাধীনতা পরবর্তী সময়ে যুক্ত হওয়া এবং স্বাধীনতা সংগ্রামের আগে বাম রাজনীতি করা, দুটোর মধ্যে তফাৎ আছে। সেই তফাৎ, সেই কনফ্লিক্টটা তুমি অনন্তর লেখায় পাবে, অনন্তর বইয়ে পাবে। এখন এইটা নিয়ে অনেকে অনেক ভাবে এর ইন্টারপ্রেট করতে পারেন। অনন্ত সিংহ বইয়ের একটা ছোট অংশ আমি বলছি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের একদম শেষ অংশে আছে যে সংসদীয় গণতন্ত্রের বিরোধিতা করতে গেলে কি 50 বছর ধরে কোনো রাজনৈতিক দলকে মার্ক টাইম হতে হবে? অর্থাৎ আমাকে যদি বিরোধিতা করতে হয়, তাহলে আমাকে কেন একটা দলের ছাতায় আসতে হবে, কেন একটা রেজিমেন্টেড পার্টির ছাতায় আসতে হবে? আমি একজন নাগরিক হিসাবে আমি সরকারের বিরোধিতা করতে পারি। অনন্ত সিংহর এই ভাবনা, এটা এটা তো মানে একটা ওয়েল নোন ফ্যাক্ট, অনন্ত সিংহ ওয়াজ এক্সপেলড ফ্রম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তো সিপিআইএম এর ভাঙনের পরবর্তী সময় অনন্ত সিংহ এক্সপেলড হন, পরবর্তীকালে গণেশ ঘোষ এক্সপেলড হন, পরবর্তীকালে তিনি ফিরে যান, কিন্তু অনন্ত আর ফেরেনি, কারণ অনন্তর রাজনৈতিক পথটা আলাদা হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে রাজনৈতিক পথটা অনন্তর আলাদা হয়ে গেল, তারপর অনন্ত কি করলেন, কেন অনন্তকে ডাকাত বলা হলো, এর উত্তর অনেকের কাছেই রয়েছে, কিন্তু সেই উত্তরটা খুব একমাত্রিক নয়। আমি যদি খুব সংক্ষেপে বলি যে অনন্ত সিংহ যে সময় অতি বাম রাজনীতির দিকে ঘেঁষে যাচ্ছে, যে সময় আজকের দিনে দাঁড়িয়ে, তো এটা খুব কি বলবো, মানে এটা নিয়ে তো মানে দেশের রাজনীতিতে খুব চর্চা হচ্ছে, এই যে এই একটা টার্ম হচ্ছে ইয়ে আজাদি ঝুটি হ্যাঁ, এটা বললে এখন প্রচন্ড বিতর্ক হচ্ছে আর কি। অনন্ত সিংহ যদি আজ বেঁচে থাকতেন হয়তো এরকম কিছুই বলতেন, এবং সেটা মানে আমরা, অনন্ত সিংহ ঠিক কি ভুল সেটা পরের বিষয়, কিন্তু তুমি যদি একটা মানুষের জার্নিটাকে কল্পনা করো, তাহলে তুমি দেখবে কি বেঁচে থাকলে আজকে এই কথাটাই বলবে। তো তাকে নিয়ে যখন ছবি, তখন আমাকে তার রাজনৈতিক চেতনাটা কিছুটা, আমি ডাইরেক্টলি তো আনতে পারবো না, পলিটিক্যালি তো আনতে পারবো না, আমি তো একটা ছবি বানাচ্ছি, আমি তো ডকুমেন্টারি বা ডকুমেন্টেশন বানাচ্ছি না। ছবির মধ্যে আমাকে তার বক্তব্যটা ভিজুয়ালি এবং থ্রু ডায়ালগস নিয়ে আসতে হবে। সেটাও এরকম মুখে বলে দিতে হবে না যে আমি অমুক আন্দোলনকে সমর্থন করি বা আমি অমুক ইডিওলজিতে বিশ্বাস করি, কিন্তু সে যে কাজগুলো করছে তার মধ্যে দিয়ে যেন তার ইডিওলজির রিফ্লেকশনটা থাকে। সেটা স্বাধীনতা পূর্ববর্তী সময়ে তার বাম রাজনীতি, তার যে রিফ্লেকশন, আবার স্বাধীনতা পরবর্তী সময়ে তার যে বাম রাজনীতির থেকে কি বলবো, মানে মূলধারার বাম রাজনীতি থেকে চ্যুত হয়ে যে অতি বাম রাজনীতির দিকে ঝুঁকে যাওয়া, সেই যে প্রজেকশনটা, এই দুটো প্রজেকশন ছবিতে আসবে। এবং দুটো প্রজেকশনই সিনেম্যাটিক ভাবে, মানে এমন না যে লিখে লিখে বা বলে বলে দিতে হচ্ছে যে উনি এটা করছেন, ওনাকে ইন্সপায়ার করছেন, অমুক তমুক, তা নয়। ছবিতে ছবির মতোই আসবে, আর পাঁচটা মানুষ সে যখন ছবিটা দেখবে সেটাকে একটা গল্প হিসাবেই দেখবে, কিন্তু তার ভেতরে কোথাও গিয়ে অনন্তর যে সোল, অনন্তর যে বক্তব্য, অনন্তের যে বিশ্বাস, সেইটা কোথাও গিয়ে যেন রিফ্লেক্টেড হয়। এইটুকুই আমাদের বক্তব্য ছিল। তুমি ডায়লগস বা যা উদাহরণ দিলে সেখানে সামান্য যেটুকু যা সেটা এটাই। আর আমি না একটা জিনিস, এই আমি দেখো এত রাজনীতি নিয়ে পড়াশোনা করিনি, আমি ধরো না, আমিও ছোটবেলা করিনি, আমি বই থেকে একটা যতটুকু বেরিয়েছে। ধরো আমি বড় হচ্ছে, তো আমি কি চাইবো, আমি ধরো দেখছি আমার পাড়ার মধ্যে একটা লোক প্রচন্ড অতীব গরিব, আর তাকে এক্সপ্লয়েট করে একটা লোক বিশাল বড় লোক হয়ে যাচ্ছে, তার জমিটা কেড়ে নিচ্ছে, সেখানে একটা ফ্ল্যাট বানিয়ে ফেলছে, কিছু করে ফেলছে জোর করে। এটা তো একটা হিউম্যান ব্রেনের কমন কনসিয়াসনেস, যে আমি বলবো যে ভাই একদম এটা ঠিক হচ্ছে না। আমি চাইবো যে একটা ইকুয়ালিটি থাকুক, এই লোকটার হাতেও অ্যাটলিস্ট মানে প্রত্যেক দিন যেন সে 3 বেলা খেতে পায়, সেই টাকাটা যেন থাকে, ঠিক আছে। প্রত্যেকটা লোকের ইকুয়ালি পড়াশোনা শিখুক, প্রত্যেকটা লোকের হেলথ ফেসিলিটি একরকম থাকুক,
ঠিক আছে? আমরা যে স্কুলে যখন যাচ্ছি, আমার বন্ধুদের কাছেও যেন একটা পেন্সিল থাকে। তো এই এই যে ইকুয়ালিটির কথাটা, এটা তো কোনো রাজনীতির বই পড়ার দরকার বলে আমার মনে হয় না। এটা আমরা একদম ছোটবেলা থেকে আমাদের মা বাবাই শিখিয়েছে, ঠিক আছে? যে সেটাই। তুমি যখন করবে কেন কারোর সাথে শেয়ার করে খাবে, কারোর কাছে নেই তো দিয়ে দেবে। আমাদের ছোটবেলাতে অ্যাটলিস্ট এই মূল্যবোধটা দিয়েছে। পরে আমি বড় হয়ে শুনলাম, যখন টেসবুক এলো, যে এই মূল্যবোধটা, ইকুয়ালিটির কথাটা যেটা আমাদেরকে ছোটবেলায় মা বাবা শিখিয়েছে, কোনো বই পড়ে শেখায়নি, বা আমি কোনোদিনও কোনো পার্টি পলিটিক্স করিও নি। এটাতে নাকি আমি হয়ে গেলাম সেকু আর মাকু, যে হ্যাঁ, আমি নাকি সেকু মাকু, কেউ কারণ আমি বলে সেকু, ইকুয়ালিটি। কেউ বলে মাকু। হ্যাঁ, আর আমি হয়ে গেলাম লিবারাল। আমি তো জানতাম হ্যাঁ, লিবারাল কথাটা ভালো, লিবারাল যে ওপেন মাইন্ডেড, যে একদম সব রকম একদম লোককে হ্যাঁ, অ্যাডজাস্ট করতে পারে, একটা ডাইভার্সিটি মানে তার সাথে অ্যাডজাস্ট করতে পারে, সেটাকে ওয়েলকাম করতে হ্যাঁ, পারে। কিন্তু সেটা শুনলাম এখন সেটাই। গালাগালি হয়ে যাচ্ছে। তো এইটা আমি না মানে জানি না মানে আচ্ছা, কেন সেকু এটা কি হয়ে করে গেছে। গালাগালি হয় অরিত্রদা? সেকু তো আমাদের সংবিধান, এটা কি করে গালাগালি হচ্ছে? সেটাই তো বলছি। সেকুলার মানে কি, যাই আমি হোক, আমি নিজের ধর্মটা নিজের মতো প্র্যাকটিস করবো, আমি হ্যাঁ, লোকেরটাকেও রেসপেক্ট করবো, এইটুকু তো একদম ব্যাপার। একদম ওটাই। এটা এত কি রকেট সায়েন্স আছে, আমি এটা সিরিয়াসলি বুঝতে পারি না যে জানি আমাকে না, এত আলোচনা ডিবেট এই সেই। আমিও জানি। আসলে আমি যাই এখানে হোক, না একটা, হুম, হ্যাঁ আমার একটা ছোটই বক্তব্য, বলো এই যে সেকিউলার নিয়ে যখন কথা হলো, একটু আউট অফ কনটেক্সট কথা, আমি এটা বিশ্বাস করি বলো বলো। যে আমাদের সংবিধানে যে সেকিউলার শব্দটা আছে, সেই শব্দটার আসল অর্থটা কি। যে অনেকে এটা এটা অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে সেকিউলার রাষ্ট্র মানে সেখানে কেউ কোনো ধর্মাচরণ করবে না, সকলে না, এটা তো আহ ভুল। এটা 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 সম্পূর্ণ তো ভুল ভুল। কথা, মানে সকলেই নাস্তিক হবে এরকম একটা ধারণা চলে, একেবারেই না। সেকিউলার শব্দের অর্থ যেটা আহ, আহ, যতদূর মনে পড়ে, জ্যোতি বসু একটা জায়গায় লিখছে যে সেকিউলার শব্দের অর্থ কি। একটা সেকিউলার রাষ্ট্রের অর্থ হচ্ছে যে যার মতো করে তার ধর্ম পালন করবেন, কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে কোনো ধর্মকে প্রায়োরিটাইজ করবে না। অর্থাৎ আমি রাইটার্স হুম, বিল্ডিং এ বসে যখন একটা বিল পাস করব, তখন আমি সেই বিলটা কোনো আহ, রাজনৈতিক কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে এমন কোনো বিল পাস করব না। বা আমি হুম, বিইং আ সিএম, বিইং আ ফিনান্স মিনিস্টার, বিইং আ পার্ট অফ দ্য পার্লামেন্ট, আমি আমার জীবন ধারণের মধ্যে এমন কিছু করব না যেটাতে প্রমাণিত হয় যে আমি অমুক ধর্মকে প্রায়োরিটাইজ করছি। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মের কোনো স্থান নেই। তার মানে ধর্ম নেই এটা নয়, দেশের মানুষ তার যা ধর্ম, তার যা সেলিব্রেশন, যাবতীয় কিছু করতে পারে, কিন্তু সরকার যখন কোনো সিদ্ধান্ত নেবে, সরকার যখন পলিসি মেকারের জায়গায় আসবে, তখন তাকে নিরপেক্ষ থাকতে হবে। এইটাই কিন্তু সেকুলারিজম। এইটাকে গালাগাল দেওয়া হয় আজকের দিনে, কেন হয় আমি জানি না, কিন্তু এটা হয়, কি করা যাবে। আচ্ছা, এবার একটু রাজনীতি থেকে সরে আসি, নইলে ডিসকাশনটা আরো হুম, কঠিন দিকে চলে যেতে পারে। ঠিক আছে, এবার একদম রাজনীতি থেকে সরে যদি বলি, যে ধরো দাবারু থেকে তোমাদের বেশ অনেক দিনের একটা জার্নি হয়ে গেল, কয়েক বছর হয়ে গেল, এবং এর মাঝখানে অরিত্রতা মৃগয়ের মতো একটা মানে টোটাল কমার্শিয়াল ছবি করেছো, সেখানে লিখেছো, এবং এই ছবিটা আরো বড়, আরো লার্জার দ্যান লাইফ, একটা হিস্টোরিক ফিকশন বলি কি বায়োপিক বলি, এরকম একটা কাজ হচ্ছে। তো তোমাদের গ্রোথ কি হলো, এবং এই গ্রোথটা, এই লার্নিংটা, মানে কি কি লার্নিং হলো, যেটা আগামীতে তোমরা আরো বেশি কাজে একসাথে ইউজ করবে যখন কাজ করবে? এটা দেখো, তো অনেকটা যে গ্রোথ একটা ইভলিউশন হলো। ব্যাপারটা, যে গ্রোথ কিন্তু খালি বড় ছবি করে হয় না, মানে বড় ছবিটা খালি বাজেটে নয়। এটা কিন্তু এরকম নয় যে আমরা হ্যাঁ, একটা বিগ বাজেট ছবি করব বলে বিশাল কিছু করছি। এই গল্পটার বাজেটটার প্রয়োজন বলে এই বাজেটটা আছে। এই মানে এই সিনেমাটার এই স্কেলটা দরকার বলে আছে, মানে গল্পটার এই স্কেলটা দরকার। সবার প্রথমে হচ্ছে কি, যে তুমি তোমার গল্পের চয়েস বা সিলেকশন বা রাইটিং এ তোমার কতটা ইভলিউশন হলো, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। হুম, যেটা আমাদের মনে হয় হয়েছে, যখন আমরা প্রথমে অর্পণ ডায়লগ লেখা শুরু করেছিল, অর্পণ রেগে যেতে পারে, অর্পণ যেরকম কি একটু মানে যেহেতু ও বই লিখতো, লিখতো, তো একটু বুকিশ করে এটাতে ফেলতো, আমি, এই প্রশ্নটা আমার ছিল, এই প্রশ্নটা আমি করতাম তো একটু যে বড় করে ফেলতো, মানে অনেকটা বড় হয়ে যাচ্ছে ডায়লগটা, ক্যারেক্টারটা অনেকক্ষণ ধরে কথা বলছে। তো সেগুলো ওভার দ্য ইয়ার অর্পণও শিখেছে, যে ওটাকে ক্রিস্প কিভাবে করা যেতে পারে, কিছু জিনিস ডায়লগে না বলে পজেসে বলা যেতে পারে। তো এইগুলো আমার মনে হয় ওর ইভলিউশন হয়েছে। আমার মনে হয়েছে আমি অনেক সময় কি করতাম আগে, যে অনেক সেট আপ সিন, মানে অনেকগুলো ঘটনা ঘটছে, এবার সেই ঘটনাগুলো না ঘটিয়ে আমি একটা সিনের মধ্যেই ব্যাপারটাকে কি করে বোঝাতে পারবো কনসাইজ করে, মানে একটা সিনে ভিজুয়ালসই এরকম থাকবে যেখানে আমি অনেকটা বক্তব্য রাখতে পারছি। কিন্তু আমি আমি অনেকগুলো সিন, আমাকে সিরিজ অফ মন্টাজ বা অনেকগুলো সিরিজ অফ সিকোয়েন্সেস লাগছে না। তো সেটা আমরা কিভাবে এভলিউশন করতে পেরেছি,
আমরা একটা বড় গল্প বলছি ওভার দ্য স্প্যান, আমরা ক্যারেক্টারটাকে কতটা এক্সপ্লোর করতে পারছি, কতটা মানে আমরা মেইন স্ট্রিমলি অপারেট করছি কিন্তু কতটা ক্যারেক্টারের ডেপথে ঢুকতে পারছি, কতটা তার সাইকির মধ্যে যেতে পারছি, সেইগুলো কতটা আমরা বেটার করতে পারছি, সেটা হচ্ছে আমাদের এভলিউশন, সেটা আমাদের চেষ্টা থাকে প্রত্যেকবার, এবং বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা সেটারও একটা ব্যাপার, যে আমরা ডাইভার্স জিনিসপত্র করছি, যে আমরা স্টিক থাকবো না। আমরা শুরু করেছিলাম স্পোর্টস ড্রামা দিয়ে, তারপরে একটা ছিল হচ্ছে একটা রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা, তারপরে এটা হচ্ছে আগেন একটা পিরিয়ডিক হাইস্ট অ্যাকশন হিস্টোরিক্যাল ফিকশন এরকম একটা গল্প। তো আমরা বিভিন্ন টাইপের জনরার মধ্যে অ্যাটেন্ড করতে চাই। আমাদের লাভ স্টোরি রয়েছে এবং সেই লাভ স্টোরিটা খুব ইনোভেটিভ, যারা শুনেছে স্ক্রিপ্ট খুব ভালো আচ্ছা। লেগেছে। আমরা মেটেরিয়ালাইজ এখনো হয়নি জিনিসটা, কিন্তু সেরকম আমরা অনেক রকমের গল্প করেছি। আমরা সেটা বিবিধ বিষয় নিয়ে এবং তার মধ্যে কিভাবে ইনোভেটিভনেস আনা যেতে পারে, তার মধ্যে একটা রিয়েলিজম যাতে মেনটেন করা যেতে পারে, অথচ যেন লার্জার দ্যান লাইফ হয়। মেন স্ট্রিমই করবো, কিন্তু সেটা যেন মনে না হয় যেন অশিক্ষিত ছবি, মানে মানে যেন কোনো সেটার মধ্যে শিক্ষা নেই, সেটার মধ্যে কোনো ডেপথ নেই, সেটা সাবজেক্ট মেটেরিয়ালটা খুব লুজ। কমার্শিয়াল ছবি মানে এখানে যেরকম একটা লোকের ধ্যান ধারণা হয়ে গেছিল যে খালি 4টে গান থাকে, এটা তো এখানে আছে, আসলে তো কমার্শিয়াল ছবি ওরম নয়। না। তো সেইটা যেন করতে পারি, ছবিগুলো যেন পলিটিক্যালি অ্যাওয়্যারও হয়। আমি খুব ডিটেল পলিটিক্স না দেখিও, ঠিক আছে, কিন্তু আমার ছবিটা যেন রাজনীতির বাইরেও না হয়ে যায়, সমাজটা যেন ওটার মধ্যে উঠে আসছে, ঠিক আছে। আমাদের এই যে স্পোর্টস লেভেলে যে পলিটিক্সটা আছে, এই যে ট্যালেন্টকে স্পট করা মানে করে না, কেউ সাপোর্ট করে না। দেখবো অর্পণ একটা ডায়লগ লিখেছিল অসাধারণ, যে বিদেশে খেলোয়াড় যখন তৈরি হয় তখন রাষ্ট্র তার পাশে দাঁড়ায়, আর আমাদের দেশে হচ্ছে খেলোয়াড় তৈরি হয়ে যাওয়ার পরে, যখন সে সাকসেসফুল হয়ে গেছে তখন রাষ্ট্র তার পাশে। এই একটা ডায়লগে মনে হতে পারে যে স্পোর্টস ড্রামা, কিন্তু সেখানে কিন্তু এই যে স্পোর্টস সিস্টেমের মধ্যে যে পলিটিক্সটা আছে সেটা কিন্তু আসছে। তো আমরা চেষ্টা করি যে আমাদের মেইন স্ট্রিম ছবিগুলো সেটা যেন পলিটিক্যালি অ্যাওয়্যার। তো এইগুলোই আমাদের গ্রোথ, এটা আমার মনে হয়। অর্পণ এবার তুই অ্যাড করলে কর। হ্যাঁ, মানে এটা এটা একদম অরিত্র সবটাই বলে দিয়েছে। মানে শেখার জায়গা তো প্রত্যেক দিনই থাকে। আর যখন কোনো বিষয় নিয়ে দুজন আলোচনা করছে তখনই দেখবে যে মানে অরিত্র যেহেতু অনেক বেশি সিনেমাটিক, অনেক বেশি ছবি দেখে, আমি অনেক কিছু শিখি ওর থেকে একদম। মানে আমাকে এই জিনিসটা অনেকে বলেছেন। হ্যাঁ, মানে আমাকে এটা অনেকে বলেছেন, আমি জানি না মানে কে কিভাবে নেবে, আমি এটা অন রেকর্ড বলছি, আমাকে অনেকে এরকম বলেছে তুমি অরিত্রর সঙ্গে কেন কাজ করো। মানে তাকে আমি হয়তো এক লাইনে উত্তরটা দিতে পারি। এর অনেক কারণ আছে। প্রথম কথা হচ্ছে অরিত্র আমার বন্ধু, 1 নম্বর কারণ। আমাকে অত ভাবতে হয় না, আমি যদি কোনো বিষয় না জানি সেই অজ্ঞতাটা আমি একজন অপরিচিত মানুষের কাছে যতটা মানে সে কিভাবে প্রকাশ করবো, আমি আমার বন্ধুর কাছে অনেক কনফিডেন্টলি বলতে পারি যে ভাই আমি এটা জানি না, এটা কি রে। অন্য কেউ বললে হয়তো আমাকে বলি ও তুই এটা জানিস না, ও আমাকে বলে যে না এটা তো না জানতেই পারি, ইটস কোয়াইট ন্যাচারাল থিং। আমি সেই অজ্ঞতাটা প্রকাশ করতে পারি 1 নম্বর। 2 নম্বর, ওকে অনেকে ইউটিউবার হিসাবে চেনে, আমি ওকে অনেক আগে থেকে জানি যে ও সিনেমা কতটা ভালোবাসে। মানে আমি তো কার্যত এখানে হয় না, যখন কেউ গান করে একজন তবলা বাজায়, যে আমি ছোটবেলা তবলা তো আমাকে যিনি তবলা শেখাতে তিনি একটা দারুণ কথা বলতেন যে তুমি যখন বাজাবে তুমি এমন বাজাবে না, মানে অনেকের এটা একটা নেচার থাকে যে সে এমন তবলা বাজাবে যে লোকে গানটা শুনবে না, তবলাটাই শুনবে। ওই কারণে এটা খুব মজার একটা গল্প আছে, ছোট্ট একটু শেয়ার করি যে বড় বড় যারা সেতার বাদক হন তারা বড় তবলা বাদককে সঙ্গত করার জন্য ডাকেন না, কারণ তাদের মনে হয় যে তবলাটা আমাকে ওভারশ্যাডো করে বেরিয়ে যাবে। তো সেই জন্য যেটা হয়, আমাকে যিনি তবলা শেখাতেন তিনি একটা কথা বলতেন যে তোমার কাজ সঙ্গত করা, সেটা সবসময় মাথায় রাখবে। মানে তোমাকে ছাড়া ও চলতে পারবে না, বা তোমাকে ছাড়া ওর হয়তো সমস্যা হবে, কিন্তু তুমি কখনো ওর উপর চলে যাবে এই ব্যাপারটা তুমি ভেবো না। তোমার কাজ দুজনে মিলে একটা টিম, তোমার কাজ হচ্ছে ওকে সঙ্গত করা। সেরকমই এখানে অরিত্র ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। ও একটা জিনিস ভাবে, ওর যখন মনে হয় যে এই জায়গায় আমার হেল্প লাগবে আমি ওকে গিয়ে হেল্প করি। মানে আমার যতটুকু মনে হয় যে এই জায়গাটায় আমার আমার এটা মনে হচ্ছে, আমি সেই বক্তব্যটা দিই। ওর যদি সেটা মনে হয় যে ঠিক, ও সেটা অ্যাকসেপ্ট করে। ওর যদি মনে হয় যে না এটা ঠিক নয়, দেন উই ডিসকাস, দেন উই গেট আ ফাইনাল আউট। এইভাবে আমাদের প্রসেসটা চলে। সেই জন্য আমার মনে হয় যে এখানে আমার লার্নিং এর জায়গাটা সবসময় খুব বেশি থাকে। আমি ওর থেকে অনেক কিছু শিখি, অনেক সিনস ও যেভাবে ডিজাইন করছে, অনেকে অনেক অনেক কিছু ও করছে, সেগুলোর থেকে আমার নিরন্তর শেখার জায়গা তো রয়েছে। ইভেন শ্রীমান শ্রীমতির ক্ষেত্রে যেরকম, ধরো ওটা খুব হেভিলি ডায়লগ বেসড ফিল্ম ছিল, সেকেন্ড হাফে বা ফার্স্ট হাফে অনেক জায়গায় অনেক রকম ডায়লগ, অনেক রকম কমপ্লিকেশন ছিল, ওটা একরকম রাইটিং। আবার এইখানে অনন্ত সিংহের ক্ষেত্রে একরকম, দাবারুর ক্ষেত্রে আবার সম্পূর্ণ আলাদা ছিল। এই প্রত্যেকটা যে টোন সেট করার কাজটা, সেই টোন সেট করার কাজটা আমরা আলোচনা করি, আমি ওর থেকে বুঝি, আমার বুঝতে কোনো সমস্যা হয় না, যেহেতু ও আমার কোনো জায়গায় বেশি আমার প্রশংসা করে দিচ্ছে। আমি না না প্রশংসা না, আমি আমি গিভিং দ্য ফ্যাক্ট। আমি এখনো করিনি অরিত্রদা, আমি প্রশংসা শুরু করলে আরো চাপ। আমি প্রশংসা করছি না, আই এম টেলিং দ্য ফ্যাক্ট। আমি প্রশংসা করছি না, আমি ফ্যাক্ট বলছি। অর্পণ সেম লেভেল অফ কন্ট্রিবিউশন আছে। অর্পণ বিং হাম্বল,
ঠিক আছে? না না, কন্ট্রিবিউশনের কথা বলছি না, আমি বলছি না, দ্য ওয়ে অফ ওয়ার্কিংটা। হ্যাঁ, না কিন্তু কি বলতো, এই যে লার্নিং কথা ও বলছে, অর্পণ যে লেভেলে বই পড়েছে না, যে লেভেলে পড়াশোনা করেছে বইয়ের দিক থেকে, আমার নেই সেটা। আমি মোস্টলি নন ফিকশন মানে ফিকশনই পড়ি, ঠিক আছে, সেটা বিভিন্ন ধরনের থ্রিলার বাট আমি ফিকশনই পড়ি বা কমিক বুক। আমি কিন্তু নন ফিকশনে অর্পণের যে পড়াশোনা আছে, যে ডেপথ আছে, সেটা আমার সত্যি বলছি নেই। এবং এটা কিন্তু লেখার জগতের, মানে আমি যারা সাহিত্য লেখে বা জার্নালিস্টদের জগতে, অর্পণ বলবে না, নিজে তো স্বীকার করবে না, কিন্তু এটা সবাই জানে যে অর্পণ ইজ আ ভেরি ট্যালেন্টেড গাই এবং হি হ্যাজ এ লট অফ ডেপথ। এবং সেটা কিন্তু এরকম না যে জাহির করবার জন্য বা সেটা দিয়ে কাজ পাওয়ার জন্য, এটাও ছোটবেলা থেকে ওর স্কুলিংটাই এরকম। ও বড় হয়েছে, ও কলেজের সময়ও যে পড়াশোনাটা ছিল, দ্যাট ওয়াজ অ্যামেজিং। মানে তুমি ওকে বলো, ও সঙ্গে সঙ্গে বলে দেবে। এই যেরকম আমি ধরো বলতে পারছি যে এই সিনেমাটা এরকম একটা সিকোয়েন্স দেখেছিলাম বা এরকম একটা রেফারেন্স বা কিছু, অর্পণ ক্যান ডু দ্যাট ফর আ বুক। যে কোনো বই, সেটা ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, সেই স্টাইলটা। সো এই যে আমি বলছি না যে আমাদের একটা সিনেমার মধ্যে একটা শিক্ষার ছাপ, একটা ডেপথ, সেই যে ডেপথটা, আই অ্যাড দ্য স্টাইল, হি অ্যাডস দ্য ডেপথ। এটা যদি মানে একদম সিম্পলিফাইড ভাষাতে বলতে হয় যে হি অ্যাডস দ্য ডেপথ, বিকজ অর্পণ নিজে খুব ডেপথ ওয়ালা লোক, ঠিক আছে? তো ওর ডেপথ, আমার স্টাইল, সো দিয়ে এটা অ্যাড হয় আর কি। সো ইকুয়াল কন্ট্রিবিউশন, মানে এরকম না। আর আমি ওর থেকে প্রচুর কিছু শিখতে পারি। আর আরো একটা কারণ যেটা অর্পণের সাথে কাজ করা, সেটা হচ্ছে অর্পণের সাথে কাজ করলে ওর বাড়িতে গিয়ে জ্যামিং হয়, সেখানে ওর মা খুব ভালো খাবার খাওয়ায়, তো সেটা আরেকটা বিশাল বড় কারণ। এবার জানি না অর্পণের বিয়ের পরে কি হবে, এটা কন্টিনিউ হবে কিনা সেটা বলতে পারছি না। যাকে ইউ নো দা বিজনেস, আই নো দা কেমিস্ট্রি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, এবার এই প্রশ্নটা পার্টিকুলারলি অর্পণ দাকে, কারণ আমিও যখন মানে ধরো ছবির কোনো কাজের সাথে যুক্ত, এই ব্যাপারটা আমার খুব প্রবলেম হয়। সেটা হচ্ছে আমরা ধরো যখন বই পড়ি, সেটা একটা নিজস্ব ওয়ার্ল্ড তৈরি করে, বা একটা যখন লেখা হয় সেখানে তুমি অনেক স্বাধীন, তুমি তোমার মতো করে লিখতে পারো, সেই ওয়ার্ল্ডটাকে যে পাঠক তাকে তুমি দেখাতে পারছো। এবার ফিল্মের ক্ষেত্রে বহু জায়গায় প্রিসাইজ হতে হচ্ছে, অনেক জায়গায় সংলাপ মানে অল্পের মধ্যে তোমায় অনেকটা বড় বক্তব্য দিতে হচ্ছে। তো তুমি বললে যে অলরেডি ইতিমধ্যে অনেকটা লার্নিং হয়েছে বাই অরিত্রদা, অনেক কিছু দেখেও, অনেক কিছু শিখেও। তো তোমার এই রাইটিং এর এই চেঞ্জেসটা যদি একটু টেকনিক্যালি অডিয়েন্সদের জন্য বলো, আমার জন্য বলো, খুবই ভালো হয় আর কি, যে এই দুটো রাইটিং এর ডিফারেন্সটা। তুমি একজন রাইটার, যথেষ্ট বই লিখেছো এবং প্রচুর বই পড়ো, সুমনের লেখাও শোনো। হ্যাঁ, এইখানে বলি, এখানে প্রথম আমি যেটা বলতে চাই, দাবারু যখন লিখতে শুরু করি, সেই সময় ডায়লগস গুলো বড় হয়ে যাচ্ছে। তখন আমি যার কথা বলবো, শিবপ্রসাদ মুখার্জি একটা চমৎকার উদাহরণ দেন, এবং সেই উদাহরণটা আমি মনে করি আমি সারা জীবন আমার সাথে রাখবো। রাহুল দ্রাবিড়ের একটা কথা ছিল, সেটা শিবুদাই প্রথম কোট করেন, যে রাহুল দ্রাবিড় বলছেন, আমি যখন টেস্ট খেলি তখন আমার প্রথম উদ্দেশ্য কি থাকে, তো সেটা হচ্ছে, মানে সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমি কোন বলটা খেলবো তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমি কোন বলটা ছাড়বো, কোনটা খেলবো না। ডায়লগ লেখার ক্ষেত্রে প্রথম জিনিস আমাকে শিবুদা এটা শিখিয়েছেন, এই কোডটা ধরেই উনি কথাটা বলেছিলেন, যে কতটা লিখবো তার থেকে জরুরি হচ্ছে কতটা লিখবো না, মানে কতটা কম লিখবো। আমি ধরো একটা একটা সংলাপ, তাতে আমার প্রত্যেকটা সংলাপে তো একটা মূল বক্তব্য থাকে, আর পাঁচটা পরপর সংলাপ আছে, সংলাপের পাঁচটা আলাদা আলাদা বক্তব্য আছে। এইবার তোমার টার্গেটটা ইনিশিয়ালি থাকা উচিত হচ্ছে যে এই পাঁচটা সংলাপের মধ্যে বদলে আমি এমনকি একটা কিছু করতে পারি যাতে আমার পাঁচটা বক্তব্য সাম আপ হয়ে যাবে। সো এই জিনিসটা কিন্তু তোমার বই লেখার ক্ষেত্রে হয় না। বই লেখার ক্ষেত্রে, গল্প উপন্যাস লেখার ক্ষেত্রে যেটা হয়, ওখানে যেহেতু অন্য মিডিয়াম গুলো নেই, সিনেমা তো ইজ আ, মানে কি বলবো, কালেকটিভ ফর্ম অফ মাল্টিপল মিডিয়ামস। এখানে একজন সিনেমাটোগ্রাফার আছেন, তিনি তার লেন্সে ভিজুয়ালসটা দিয়ে দিচ্ছেন। এখানে একজন সাউন্ড ডিজাইনার আছেন, তিনি তার সাউন্ডের মাধ্যমে অডিয়েন্স কানে, মানে 3 নম্বর ডাইমেনশনটা দিয়ে দিচ্ছেন। তাহলে একজন লেখকের কাজটা তো অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। একজন বই যখন একজন গল্প লিখছেন, একজন উপন্যাস লিখছেন, আমি আমি কথার কথা বলছি, ধরো সুনীল গাঙ্গুলি প্রথম আলো লিখছেন, তিনি কলকাতা শহরকে দেখাচ্ছেন, তিনি কলকাতা শহরকে বাঙালিতে দেখাচ্ছেন, তখন তাকে একটা বর্ণনা এই এতখানি দিতে হচ্ছে, কারণ আমরা তার চোখ দিয়েই পুরো জিনিসটা দেখছি। সিনেমা তো তা নয়, সিনেমা একজন সিনেমাটোগ্রাফার আছেন, তিনি ভিজুয়ালসটা সামনে অলরেডি দিয়েই দেবেন। তাহলে আমি যখন লিখছি, আমি যখন ডায়লগস লিখছি, তখন আমাকে কি করতে হচ্ছে, যে আমাকে প্রিসাইজ হতে হবে, যে আমার এত তো আমার দেখানো দরকার, আমি দেখেই নিচ্ছি। তাহলে আমাকে ছোট হতে হবে, আমাকে 5 লাইনের বদলে 1 লাইনে আনতে হবে। যত বেশি বাড়তি ডায়লগ তত বেশি সমস্যা।
সেই জন্য এইটা একটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা চেঞ্জ। আমি যখন কোনো প্রবন্ধ লিখছি বা নিবন্ধ লিখছি বা স্পেশালি গল্প উপন্যাস লিখছি, তখন আমাকে পুরোটা লিখে দিতে হচ্ছে, কারণ দর্শক আমার চোখ দিয়েই পুরোটা দেখছে। এখানে আমি একা নই, আরো 5 জন আছে যারা আরো আরো আলাদা আলাদা ডাইমেনশনস গুলো দেখছে। তো সেখান দিয়েও তো তারা দেখতে পাচ্ছে যে জিনিসটা আমি অলরেডি দেখতে পাচ্ছি, সেটা তো আমার লেখার মধ্যে আনার দরকারই নেই। সেটা তো আমি ওয়ান লাইন ডেসক্রিপশন দিয়েছি, সিনেমাটোগ্রাফার সেই ডেসক্রিপশনটা নিজের মধ্যে নিয়েছেন, তিনি সেটাকে স্ক্রিনে প্রেজেন্ট করছেন ধরো 15 সেকেন্ডের একটা শর্টে, তাহলে আমাকে সেই ডেসক্রিপশনটা আর ডায়লগসের মধ্যে আনার দরকার নেই। এইটা হচ্ছে মূল শিক্ষা। আমার মনে হয় যে যারা গল্প উপন্যাসকে কাজ করেছেন বা অন্যান্য লেখা লিখতে কাজ করেছেন, তারা যখন ছবিতে কাজ করবেন, স্ক্রিন প্লে এবং ডায়লগ, এইটা সবসময় মাথায় রাখা যে আরো অনেকগুলো মিডিয়াম আছে, তারা তাদের কাজগুলো করবে। তাই আমার কাজটা এখানে, আমার স্কোপটা অনেক ছোট, এবং এই ছোট স্কোপে নিজের কাজটা করা কঠিন, কিন্তু সময়ের সাথে সাথে এটাই প্র্যাকটিস যে আমি কত কত প্রিসাইজ হতে পারবো, কত কত অল্প জায়গায় কত বেশি বক্তব্য বলতে পারবো, এবং আমার যাতে বক্তব্যের রিপিটেশন না হয়, আমি একই কথা বারবার একটা সিনেমায় বলবো না। একটা ডায়লগে আমি একটা বক্তব্য পেশ করছি, আবার কনসিয়াস থাকতে হবে গোটা ছবিতে যেন একই বক্তব্য আমি আবার রিপিট না করি, তাহলে আমার আলটিমেটলি ছবির লেন্থ বাড়ানো ছাড়া কিছু হচ্ছে না। তো সেইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমার যেন বারবার রিপিটেশন না হয়। আমি অ্যাকচুয়ালি এই যে কম কথার মধ্যে একটা বিশাল বড় বক্তব্য রাখতে হবে, এই জিনিসটা আমি জানি না অর্পণের এখন মনে আছে কিনা। তখন আমরা ফার্স্ট ইয়ারে পড়ি, তো অর্পণ তো তখনই লেখালেখির সাথে একটু যুক্ত আছে, ও লিখছে, আর আমি শর্ট ফিল্ম বানাবো বানাবো করছি, দেখছি, রোজই একটা করে মাথায় গল্প ভাবি, কিন্তু এক্সিকিউশন হয় না। তো এরকম একটা সময়, মানে এটা একটা জাস্ট অফ টপিক কথা বলছি, একদম মানে কনসাইজ ভাবে কিভাবে বক্তব্য রাখার ব্যাপার। তো অর্পণ একদিন বেরিয়ে আহ, মানে পরের দিনকে এসছে কলেজে। তো পরের দিন আমাকে বলছে আমার কালকে বাড়ি যেতে অনেক দেরি হয়ে গেছে। তো অর্পণ তখন অন্যদিকে থাকতো, হাওড়ায় থাকতো, এখন অন্য জায়গায় থাকে। তো বলছে আমার বাড়ি ফিরতে খুব দেরি হয়ে গেছে, কারণ কালকে যাদবপুরে একটা কম্পিটিশন ছিল সামথিং, যেখানে ওয়ান লাইনের মধ্যে একটা স্টোরি বলতে হবে, একটাই লাইনের মধ্যে। হ্যাঁ, কি কি হয়েছে একটু বল একটু। তো অর্পণ, আমি জানি না অর্পণ আমাকে তখন বলেছিল, অর্পণের মনে আছে কিনা, অর্পণ বলেছিল যে মানে বক্তব্যটা এরকম ছিল, আমার এক্সাক্ট লাইনটাও মনে নেই, যে একটা মহিলার মাথা সিঁদুর, এটা দেখে কি মনে হচ্ছে যে ওটা মানে সিঁদুর নয়, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরনো যে প্রেমিক, তার জমে থাকা রক্ত, মানে পুরনো প্রেমের স্মৃতিটা জমে আছে রক্ত হিসাবে। তো এরকম একটা কিছু লাইন ছিল, বলেছিল, আরো আরো কনসাইজ ছিল, আমি একটু মানে এক্সপ্লেন করতে গিয়ে বড় করলাম, আরো কনসাইজ ছিল, একদম ওয়ান লাইন। আমি না ওটা মানে শুনে স্পেল বাউন্ড হয়ে, আরে ভাই, এই এই একটা লাইনের মধ্যে কতটা মানে ডেপথ আছে, কতটা মানে এ আছে। তো ওটা আমার খুব ভালো লেগেছে। তো অর্পণ অ্যাকচুয়ালি এটা করতে পারে অনেকদিন ধরেই আর কি, মানে যে খুব কনসাইজ ভাবে এটা করে। অর্পণ ওটা কি ছিল এক্স্যাক্টলি কম্পিটিশনটা এখন মনে নেই আমার। হ্যাঁ, মানে ওটা ছিল হচ্ছে যে, মানে একটা গল্প বলতে হবে, সেই গল্পটা হতে হবে এক লাইন, মানে ওয়ান লাইন, দ্যাট ইজ আ স্টোরি। এবং সেই লাইনটাও বিরাট বড় হবে না, মানে মোটামুটি ধরে নাও ম্যাক্সিমাম 8-10টা শব্দ থাকবে তাতে, কিন্তু সেটাকে একটা স্টোরি হতে হবে। মানে সেটাকে যদি কেউ ইলাবোরেট করে, তাহলে একটা 2 পেজের গল্প। তোমাকে এইরকম একটা লাইন লিখতে হবে। সো দ্যাট ওয়াজ দ্য কম্পিটিশন, সেটা ইন্টারেস্টিং ছিল। তো সেখানে আমি গিয়ে বিভিন্ন লোক নানা রকম লিখেছিল। তো সেটা সেটা খুব খুব একটা, কি বলবো, একটা খুব এনরিচিং ব্যাপার ছিল আমার জন্য। আমার বেশ ভালো লাগছিল কে কি লিখেছে দেখি। তো ওই দেখতে গিয়ে আমার বাড়ি ফিরতে সেদিন দেরি হয়ে যায়, পরের দিন এসে আমি বলেছি এরকম একটা কম্পিটিশন হচ্ছিল, এক লাইনে একটা গল্প বলতে হবে, একটা গল্প, সেটাই একই। তো ওই ওই যে ওখানে যে আইডিয়াস গুলো শুনেছিলাম না, এত আউটস্ট্যান্ডিং ছিল, এখন হ্যাঁ, সবকটা হয়তো মনেও নেই, বাট আমার ওই একটা ঘটনাটা এরকম ছিল। পুরো। হ্যাঁ, একটা এরকম ছিল যে একটা একজনের বিচ্ছেদ হয়ে গেছে। তো তার কি, মানে প্রেমিক বা প্রেমিকা, তার স্মৃতিতে তার কি মনে থাকে, কি কি তার সঙ্গে কি থেকে যায়। সেখানে বোধহয় একজন লিখেছিল যে তার তার ফোনের রিংটোনটা আমার মনে থেকে যায়। সো দ্যাট ইজ আ স্টোরি। মানে একজন মানুষ, তার সঙ্গে আমার বহু বহু বছর দেখা নেই, বহু বহু বছর দেখা নেই, যোগাযোগ নেই, কিন্তু দেখবে। আর আরেকটা লাইন ছিল, এটা আমি কোন একটা বইয়ে পড়েছিলাম, কোথায় আমার মনে নেই, যে মানুষের কি জিনিস স্মৃতিতে থেকে যায় যেটা সে রাখতে চায় না, সেটা হচ্ছে ফোন নাম্বার। এমন অনেক মানুষ আছে যারা আমাদের জীবন থেকে চলে গেছে, কিন্তু তাদের ফোন নাম্বার গুলো আমাদের এখনো মুখস্থ আছে। এটা তুমি কিন্তু কনসিয়াসলি রাখতে চাইছো না, কিন্তু থেকে যাচ্ছে। তো এইরকম নানা রকম আইডিয়া সেখানে পেয়েছিলাম, খুব এনরিচিং ব্যাপার। এগুলো আগে খুব হতো, এখন তো আর সেরকম হয় না। আমার এগুলো যেতে খুব ভালো লাগতো আর কি, যে ছোট করে কি এমন একটা কিছু ভাবনা যেটা আমাকে অনেক রসদ দেবে। এরকম ডিসকাশন যাচ্ছে, মনে হচ্ছে অন্য টপিকেও আরো কথাবার্তা বলি, কিন্তু আজকে একটু ফিল্মেই আমরা আটকে থাকবো। ঠিক আছে,
আচ্ছা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ক্ষেত্রে খুব ভালো ভালো সাপোর্টিং কাস্টও আমরা দেখতে পাচ্ছি। লোকনাথ দে লকা আছে, তারপর টোটা রায় চৌধুরী আছে, এবং অরিত্রদার সাথে যখন ফার্স্ট পডকাস্ট করতে যায় অরিত্রদার বাড়িতে, অরিত্রদা বলেছিল যে টোটাদাকে শুধু দেখবে, এবং অর্পণদাকেও দেখলাম যে টোটাদার ক্যারেক্টারটা নিয়ে বেশ কনফিডেন্স, যে এই পুলিশ অফিসারের ক্যারেক্টারটা। তো এই সাপোর্টিং কাস্টের রাইটিং এর ক্ষেত্রে তোমরা এটাকে আলাদা করে কমার্শিয়াল ছবির ক্ষেত্রেও আলাদা করে গুরুত্ব দিয়েছো। তো এই ব্যাপারটা নিয়ে মানে এটা লেখার সময় ভাবনায় কি ছিল, যে এই ক্যারেক্টার গুলোকেও ইকুয়ালি ইম্পর্টেন্ট হতে হবে, যে অ্যাজ ইট ইজ পার্ট অফ হিস্ট্রি অলসো? না, আমরা না ওরকম ভাবে লিখিনি, বুঝলে তো, যে এটা সাপোর্টিং ক্যারেক্টার, এটা হিরো ক্যারেক্টার। ঠিক আছে, এই অনন্ত সিংহর লাইফটাকে আমরা দেখাচ্ছি। এবার সেই লাইফের মধ্যে তো ধরো তোমার, আমি যদি শাশ্বতকে হিরো ধরে একটা সিনেমা বানাই, তো সেই লাইফের মধ্যে তো অটোমেটিক্যালি তোমার বাবা মা বন্ধু বান্ধব তারা তো চলে আসবে। এবার সেই যে ওভারল্যাপিংটা করছে, কারুর ওভারল্যাপিংটা অল্প সময়ের জন্য হয়, কারুর ওভারল্যাপিংটা বড় সময়ের জন্য হয়। এবার সেই ক্যারেক্টারটা যখন যেখানে আসছে, তার যে ভূমিকাটা সেটা ইম্পর্টেন্ট হচ্ছে। এবার সেটাকে প্লে করবার জন্য সেটা জাস্টিস যে করতে পারবে সেই অ্যাক্টরকে আমরা নেব। এবং আমরা কিন্তু কিছু জায়গায় এরকম হতে পারে যে অ্যাক্টর বড়, কিন্তু হয়তো তার দুটোই সিন আছে, কারণ তার ভূমিকাটা অতটাই ছিল। তো সেই অনুযায়ী আমরা করেছি। আর টোটাদার ক্যারেক্টারটার যে ব্যাপারে যেটা আমরা মানে বারবার বলছি, কারণ টোটাদার ক্যারেক্টারটা কি হয়েছে না, মানে যে যে ইন্টারপ্রেট, অনেক সময় কি হয় কি, ধরো আমরা একটা ভেবে লিখলাম, আর অ্যাক্টর সেটাকে যেভাবে ইন্টারপ্রেট করলো তার মধ্যে একটা ডিফারেন্স থাকে। কিছু জায়গায় হয়তো সে নিজের মতো কিছু ইম্প্রোভাইজেশন বা ম্যানারিজমস আনলো। এখানে হয়েছে কি, যেটা আমরা ইমাজিন করেছি একদম যেন সেম, একদম একটা সেম ইন্টারপ্রিটেশন টোটাদা করেছে। সেটা একটা দারুণ লাগছে, তাতে একদম খুলেছে পুরো 100% গিয়ে রিজোনেন্স হয়ে গেছে আর কি। আর দ্বিতীয় যেটা হচ্ছে কি বলতো, যে মানে এটা করতেই হবে যে একটা লোক, হি ইজ অন আ রান, মানে তুমি যদি ট্রোপ ওয়াইজও দেখো, হি ইজ অন আ রান কন্টিনিউসলি, হি ইজ ডুইং হাইস্ট ওয়ান আফটার আদার, সো দ্য কপ হ্যাজ টু বি ভেরি স্ট্রং, আদারওয়াইজ তো এই ব্যাপারটা ক্যাট অ্যান্ড মাউস ব্যাপারটা জমবে না। নইলে তো জমবে না, মানে পুলিশ হ্যাঁ। দুর্বল হলে তো জমে না। ডিসিতেও বললে তুমি, অর্পণ যদি কিছু বলতে চাস। হ্যাঁ মানে ব্যাপার হচ্ছে যে প্রথমে যে চরিত্রটা দুর্গাপ্রসাদ রায় সেটা যখন লেখা হচ্ছিল তখনই আমাদের খুব ফ্যাসিনেটিং লাগছিল। তো আচ্ছা, আমাদের সঙ্গে সৌমিতদা কাজ করেছেন, সৌমিতদার কথাটা আমরা আলোচনায় এখন আনিনি। সৌমিতদাও খুব ভালো লিখেছেন, আমাদের ডায়লগসে কাজ করেছেন সৌমিতদা। বেশ কিছু মানে ইভেন জিদ্দার যে ভাইরাল ডায়লগটা, জঙ্গলে হায়না ও শিয়ালের উৎপাত বেড়েছে, এটাও কিন্তু সৌমিতদারই লেখা। তো এরকম বেশ কিছু ভাইরাল ডায়লগ সৌমিতদা লিখেছেন, খুবই খুবই ভালো কাজ করেছেন। তো যখনই দুর্গাপ্রসাদ রায়ের ক্যারেক্টারটা আসছে আর কি গল্পে, এটাকে যেমন ভাবে ট্রিট করা হচ্ছে ওটাই খুব ফ্যাসিনেটিং ছিল। যে এটা একটা একদম ইন্টারেস্টিং, একদম কমার্শিয়াল ছবিতে যে ধরনের হিরো আমরা দেখি তার থেকে, এই যে ধরনের ভিলেন আমরা দেখি তার থেকে একেবারে অন্য ভাবে, অন্য টোনে ক্যারেক্টারটাকে ট্রিট করা হচ্ছিল। তখন আমাদের মাথায় ছিল যে কে করতে পারেন এটা। পরবর্তীকালে যখন মানে কাস্টিং এর ব্যাপারে আলোচনা হয় যে কে এটা করতে পারেন, আমরা নানা রকম নাম আসছিল মানে এটা অরিত্র করবে। টোটাদার যখন নাম আসে আমরা বুঝতে পারি টোটা কেমন করবেন। যখন ফাইনাল শুটিং হয়ে যাওয়ার পর যখন ফার্স্ট কাট দেখলাম, মানে অ্যামেজিং। সব থেকে মজার ব্যাপার, টোটা রায়চৌধুরী যেটা করেছেন, উনি এই স্ক্রিপ্টটাকে না মানে নিজের ভেতরে নিয়েছেন। ক্যারেক্টারটার যে সোলটা সেটা নিজের ভেতরে নিয়েছেন। একজন অভিনেতা যখন ক্যারেক্টারটা পড়ে শুধু কি ডায়লগস আছে কি মোমেন্টস আছে এইটা দেখেন, তখন তার অভিনয়টা একটা লেভেলে থাকে, একটা সুপারফিশিয়াল লেভেলে অপারেট করে। যখন তিনি এই ক্যারেক্টারটার ভেতরে, এই ক্যারেক্টারটার প্রবলেমটা কি, এই ক্যারেক্টারটার সাইকিটা কি, সেটাকে যখন একটা নিজে এক্সপ্লোর করতে শুরু করে দেন, তখন তুমি দেখবে তার অ্যাক্টিংটা চেঞ্জ হয়ে যায়। আমার আমার বেসিক্যালি এটা অরিত্র এগ্রি করবে, মানে অসাধারণ একটা, মানে আমরা যতটুকু দেখেছি এখনো অব্দি আমাদের মনে হয়েছে যে ওটা ইজ ফ্যান্টাস্টিক ইন দিস ফিল্ম। তোমরা দেখো, মানে দেখলে বুঝতে পারবে উনি ক্যারেক্টারটাকে নিজের মতো করে ইন্টারপ্রেট করেছেন। আমরা একভাবে ভেবেছি, সেই ভাবনাটা রয়েছে, তার উপরে একটা লেভেল অফ এলিভেশন উনি দিয়েছেন। উনি অভিনয় করতে করতে এমন কিছু জায়গায় এমন কিছু ডায়লগস বলে দিয়েছেন যেগুলো হয়তো স্ক্রিপ্টে নেই, কিন্তু সেটাই অসাধারণ লাগছে। মানে কিছু কিছু এমন এমন জিনিস করছেন, এইটা একজন মানে ভালো অভিনেতার গুণ, যে তিনি ক্যারেক্টারটাকে নিজের ভেতর নিয়ে নেন, এবং নিয়ে নেওয়ার পর তারপরে সেই ক্যারেক্টারটা আর আলাদা থাকে না, তখন আর তাকে স্ক্রিপ্ট দেখতে হচ্ছে না, তখন সে ক্যারেক্টারটা নিজেই হয়ে উঠেছে। এই জিনিসটা খুব কম ক্ষেত্রে হয়, যে ক্যারেক্টারের মধ্যে একটা ঢুকে পড়ছেন এবং তারপর তিনি ওই ক্যারেক্টারটার মধ্যেই বাঁচছেন স্ক্রিনে। এইটা কিন্তু এই এর ক্ষেত্রে, এবং এই দুর্গাপ্রসাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। তোমরা থ্রু আউট সিনেমায় এই লোকটিকে দেখতে পাবে, এই লোকটি কি করছে না করছে, তার ক্যারেক্টারটা কিভাবে ট্রিট করা হচ্ছে, এবং তারই একই সঙ্গে টোটা রায়চৌধুরীর পারফরমেন্স। অবশ্যই। এক টোটাদা অ্যাকচুয়ালি মানে এত পুরনো অভিনেতা, এতদিন কাজ করছে, কমার্শিয়াল সেন্সিবিলিটিটাও টোটাদার প্রচন্ড ভাবে রয়েছে। সাউথেও কাজ করেছে ওই কাজগুলোর মধ্যে। একটা এবার রাইটারদের টপিকে একটা বিষয় আসি, অলমোস্ট আমরা শেষের দিকে এগিয়ে এসেছি,
সেটা হচ্ছে গিয়ে যে আগে ধরো একটা সময় ছিল 70s যখন সেলিম জাভেদ অ্যাজ রাইটার স্টারের চেয়ে কোনো অংশে কম ছিল না। যে মানে একটা ফিল্ম যেমন বাচ্চাটার নামে চলছে তেমনি সেলিম জাভেদের নামে চলছে। এখনো আমরা কাউকেই সেলিব্রেট করি না ওরকম নয়, যেমন রাজকুমার হিরানি, অভিজাত যোশী, ওদের রাইটিং জুটিটাকেও মানুষ খুব সেলিব্রেট করে। তো কি মনে হয়, তোমাদের কি মনে হয় যে উইথ টাইম এই যে বাংলায় রাইটার দরকার বারবার বলে, কিন্তু আমরা অ্যাজ সাচ রাইটারদের প্রপারলি সেলিব্রেটও করি না। এর মধ্যে দিয়ে আমি অডিয়েন্সদেরও বলতে চাই যে আমরাও যেন ক্রেডিটিং নিয়ে একটু বেশি ওয়াকিবহাল হই, যে যারা লিখছে, যারা ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড, সেটা দেখি আর একটু। তো রাইটারদের মানে বলবো যে ওদের জনপ্রিয়তাটা তুলনামূলকভাবে সময়ের সাথে সাথে কমতে থাকলো কেন, বা স্টার রাইটার আর উঠলো না কেন যারা রাইটারের নামে ছিল? দেখো এই ব্যাপারটা ওই যে অ্যাংরি ইয়াং ম্যান বলে যে ডকুমেন্টারিটা হয়েছিল না, অ্যাংরি ইয়াং ম্যান, সেলিম সেই জাভেদ সময় ফারহান আখতার বলছিল যে এটা অ্যাকচুয়ালি খুব কনসিয়াসলি ফিল্ম ইন্ডাস্ট্রি করেছে যে যাতে সালিম জাভেদের পরবর্তীতে আর কোনো রাইটার না উঠে আসতে পারে, ঠিক মানে ওই স্টার পাওয়ারটা যেন তাদের না থাকে, বুঝতে পারলে তো? কারণ কি হচ্ছে, অমিতাভ বচ্চনের থেকেও বেশি টাকা নিচ্ছে, এটা তো মানে স্টাররা ডাইজেস্ট করতে পারছে না। তো দোস্তানা ছবিতে এটা হয়েছিল, দোস্তানাতে ইয়াশ জোহর মানে করণ জোহরের বাবা সালিম জাভেদকে বেশি টাকা দিয়েছিল অমিতাভ কিন্তু বচ্চন। রাইটার তো বাপ হতা হয় না। হ্যাঁ ওটা আছে, সবই ঠিক আছে, কিন্তু স্টাররা তো এটা ডাইজেস্ট করতে পারে, তো এটা খুব কনসিয়াসলি স্টার প্রডিউসার সবাই মিলেই করেছে। তো যাই হোক, সালিম পরবর্তীকালে জাভেদ আখতার কিন্তু লিরিসিস্টদের জন্য প্রচুর লড়েছে, তখন উনি এতে ছিলেন, রাজ্যসভায় ছিলেন, তখন উনি লড়েছেন ক্রেডিটের ব্যাপারটা, রয়্যালটির ব্যাপারটা, কারণ আগে ছিল হচ্ছে যে যে সিঙ্গার আর লিরিসিস্ট তারা কোনো রয়্যালটি পেত না, তো সেগুলো নিয়ে উনি লড়াই করেছেন। তাই সেই কারণে তুমি দেখবে জাভেদ আখতারকে এখন বেশি লিরিক্স লিখতে দেখতে পাওয়া যায় না। আগে একটা টাইমে যেরকম উনি প্রচুর লিরিক্স লিখতেন, ওনাকে অ্যাকচুয়ালি কাইন্ড অফ একটা আনঅফিসিয়াল ব্যান করে দিয়েছে, এটা উনি বলেছিলেন আর কি। যাই হোক, তো এবার এটা খুব কনসিয়াস একটা ব্যাপার। এবং দেখো ইটস এ টু ওয়ে থিং, এক হচ্ছে ইন্ডাস্ট্রি কিভাবে অ্যাকনলেজ করছে, আর সেকেন্ড হচ্ছে কি যে তোমাকেও তো প্রমাণ করে দেখাতে হবে না। তুমি যদি মেইন স্ট্রিমের মধ্যে ওই সাকসেসটা দিতে পারো, বারবার সাকসেস দিতে পারো, মানে একটা প্যাটার্ন হতে হবে। সালিম জাভেদকে কেন বলে যে ডিরেক্টর যে কেউ হচ্ছে, হিরো যে কেউ হচ্ছে, ওরা যে স্ক্রিপ্টটা লিখেছে সেটাই হিট হচ্ছে, ইরেসপেক্টিভ অফ দ্য প্রোডাকশন হাউস, ইরেসপেক্টিভ অফ দ্য ডিরেক্টর বা ইরেসপেক্টিভ অফ দ্য হিরো, অল দ্য ফিল্মস আর বিকামিং হিট। সেই জন্যই ওই ট্যাগটা পেয়েছে, তার সাথে ওরা মার্কেটিংও করেছে, ওরা অ্যাড দিত, তখনকার দিনে টেড গাইড বেরোতো, সেখানে অ্যাড দিত যে আমাদের ছবি প্রত্যেকটা টেরিটরিতে এত টাকা ব্যবসা করবে, এইসব অ্যাড দিয়ে দিত ওরা, যেটা আবার পরে ব্যাকফায়ারও করেছিল ইমান ধরম বলে একটা ছবির সময়। হ্যাঁ, তো এরকম জিনিস ওরা পাবলিসিটিও করেছে। এবার সেইটা যদি তুমি সাকসেসটা দিতে পারো, এই অভিজাত যোশী তো পেয়েছে প্রচুর টাকা, খ্যাতি তো পেয়েছে, কারণ সে সাকসেস দিতে পেরেছে, তো সেটা আর কি ডিপেন্ড করছে, আর ওই মার্কেটিংটাও ডিপেন্ড করছে। এবার ব্যাপার হচ্ছে কি বলতো, আমাদের এখানেও যথেষ্ট ভালো লোকজন আছে, আমি আর অর্পণ বলবো আমরা তবু অনেক হাইলাইটেড হয়েছি। আমাদের প্রথম ছবি দাবারুতে আমাদেরকে সব জায়গায় নিয়ে গেছে শিবুদা, আমাদের পেপারে নাম এসছে, আমাদের পোস্টারে নাম এসছে, প্রথম ডেবিউটান্ট হিসাবে আমরা কিন্তু সব জায়গায় হাইলাইটেড হয়েছে, আমাদের স্ক্রিপ্টের প্রশংসা হয়েছে সব জায়গায়। আচ্ছা, তার পরবর্তীতে আমি ফিল্মফেয়ারে নমিনেশন পেয়েছিলাম, অর্পণকে দেয়নি, খুবই খারাপ ব্যাপার, অর্পণের ডায়লগ খুবই ভালো ছিল, তো সেইটা নমিনেশন পেয়েছিলাম। তো অ্যাজ আ ডেবিউটান্ট আমাদের কিন্তু ভালোই ডেবিউ হয়েছে। তার পরবর্তীতে ইভেন আমি বলছি শ্রীমান ভার্সেস শ্রীমতীতে আমাদের পোস্টারে নাম থাকা থেকে শুরু করে সব জায়গায় হাইলাইটেড হওয়া থেকে শুরু করে, ইভেন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকাতেও তুমি যদি দেখো জিদ্দার নিজের স্টেজে নাম বলছে আমাদের, প্রতীকদিদা সব থেকে প্রথমে আমাদের নাম দিয়ে শুরু করছে। তো আমরা তবু হাইলাইটেড হয়েছি, অনেকে এটাও হয় না, এর থেকেও খারাপ অবস্থা হয়। তো ইটস ভেরি আনফরচুনেট। রাইটারদেরকে এম্পাওয়ার করতে হবে এবং রাইটারদেরকেও আর কি কন্ট্রিবিউট করতে হবে। ইটস এ টু ওয়ে থিং। আমাদের এখানেও প্রচুর ভালো লোক আছে যারা পড়াশোনা করে, মানে শিক্ষিত লোকজন করছে, ট্রাই করছে, কিন্তু তাদেরকেও সেই স্পেসটা দিতে হবে না, তোমাকে তার উপর ফ্রিডম দিতে হবে তাকে। তুমি যদি তার হাত পা বেঁধে দাও, দিয়ে বলছো এবার কিছু এরা দারুণ করে দেখা, এখন হয়ে যাচ্ছে কি বাংলা সিনেমাতে প্রডিউসার আগে গল্প ঠিক করে নিয়ে যে ওরকম একটা কিছু করো বলে তোমাকে বলে, তো এখানে তো সে বেঁধে যাচ্ছে না, পরে দোষ লোকে রাইটারের দিচ্ছে, তো সেটা তো কিছু করার নেই। কিছু কিছু জায়গায় এমন সিচুয়েশন হয়, আমরা দেখেছি চোখের সামনে অন্যদের সাথে হতে, যেখানে মানে কিছু করার নেই, মানে তোমাকে বলে দিচ্ছে সবকিছু যে এটা করো, ওটা করো, সেটা করো, তখন কি করবে মানুষ? এটাই ব্যাপার। আচ্ছা, এরপরে নেক্সট তোমরা কি ভাবছো? মানে একদম গল্প টল্প কিছু বলতে হবে না, কিরকম আইডিয়া রাখছো, বা নেক্সট একসাথে কিরকম কোলাবোরেশন ভাবছো? অর্পণ বল। এটা তো আমাদের হাতে নেই। দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আমার একটা কাজ করছো, মানে হ্যাঁ, মুক্তি যে হবে বা আইডিয়া, হ্যাঁ আইডিয়া বলতে নানা রকমই আছে। দেখো, নানা রকমই আছে, রোমান্টিক গল্প রয়েছে,
অ্যাকশন বেসড ছবি রয়েছে, নানা রকম ইয়ে রয়েছে, কিন্তু যেটাই করবো না কেন, মানে অ্যাটলিস্ট গল্পটা প্রাধান্য পাবে এরকম একটা ইচ্ছা আমাদের রয়েছে। মানে মানে গল্পটার উপর বেস করে বাকিটা হবে। অনন্ত সিংহের ক্ষেত্রে যেটা আমাদের একটা আনন্দের জায়গা, যে হ্যাঁ গল্পটার উপর বেস করে বাকি জিনিসটা হচ্ছে, এটা আমরা চাই। দাবারুর ক্ষেত্রেও তাই, মানে এই অরিত্র এটা বললো যে কেউ একজন ঠিক করে দিচ্ছেন এটা হবে, এইটা হচ্ছে বা রেফারেন্স, এইটা হচ্ছে। এরকম ক্ষেত্রে অর্পণকে এক সেকেন্ড মানে এই করছি, ইন্টারাপ্ট করছি, যে আগে প্রজেক্টটা ডিজাইন হয়ে গেছে যে অমুক প্রোডাকশন হাউস এই হিরো সব হ্যাঁ, লক হয়ে গেছে, হ্যাঁ, এবার এবার রিভার্স বলছি তুমি লেখো। ক্যালকুলেট করে গল্প ডিজাইন হচ্ছে, সেরকম ঠিক নয়। ঠিক। হ্যাঁ, মানে আগে আমার হিরো ঠিক হয়ে গেছে, আগে আমার একে এতটা স্পেস দিতে হবে, একে এতটা এই অমুক তমুক হয়ে গেছে, সবের দেন জনরা একজন ঠিক হয়ে রাইটার। গেছে, এই জনরা। হ্যাঁ, সব ঠিক, সব হ্যাঁ, জনরা ছেড়ে দাও, তোমার সব ঠিক, কাস্টিং ঠিক, সব ঠিক, এবার বলছে এবার তুমি গল্পটা লেখো। এই ধরনের কাজ করতে চাই না। মানে এইটা এইটা করে আমার মনে হয়, দেখো আমি একটা জিনিসে বিশ্বাস করি, যা অরিত্র করে, যে যে জিনিস থেকে তোমার কোনো লার্নিং হবে না বা তুমি নতুন কিছু রসদ যেখান থেকে তুলে নিতে পারবে না, সেই কাজটা করা মানে ইজ ওয়েস্ট অফ টাইম। তাতে তুমি বিরাট প্রেম পাও যাই পাও, আমি আমার জীবনটাকে এভাবেই দেখি। আমার প্রত্যেকটা দিনে আমি যদি কিছু শিখতেই না পারলাম, আমি যদি নতুন করে নিজেকে কাল্টিভেট করার স্কোপই না পেলাম, তাহলে কেউ আমাকে প্রচুর টাকা কিংবা প্রচুর ফেম দিয়েও আমার কোনো লাভ নেই, আমার ভেতরে খিদেটা মিটবে না। তো ওই খিদেটা আমার মিটবে হচ্ছে যখন আমি সেখান থেকে কিছু শিখতে পারবো, যখন আমি একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবো। প্রসেস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। শিবপ্রসাদ মুখার্জি, শিবুদা আমাদের এটাই শিখিয়েছে যে আগে ইউ হ্যাভ টু ট্রাস্ট দ্য প্রসেস। ছবি চললো কি চললো না, কোন হিরোর সঙ্গে কাজ করলে কি করলে না, কোন হিরো তোমাকে কি ভ্যালু দিল কি দিল, এগুলো সব সেকেন্ডারি। ফার্স্ট ইউ হ্যাভ টু স্ট্রিক্ট অন দ্য প্রসেস, ইউ হ্যাভ টু বি স্ট্রিক্ট অন দ্য প্রসেস, যে এইটা আমার প্রসেস ভাই, আমি এই প্রসেসে যাব। এবার আমি সফল হব কি ব্যর্থ হব অনেক পরের ব্যাপার, আমি এই প্রসেসটা ফলো করবো। কারণ এই প্রসেসটা ফলো করলে আমি এই জার্নিটার মধ্যে দিয়ে যেতে পারবো। এই জার্নিটার মধ্যে দিয়ে গেলে আমার লার্নিং হবে। আমাদের জীবনের উদ্দেশ্য কি মানুষের? প্রত্যেকদিন নিজেকে একটা নেক্সট ভার্সনে আপগ্রেড করা। তো আমি যদি সেই স্কোপটাই না পাই, তাহলে আমার কাজটা করে কি লাভ? আমাকে তো কিছু শিখতে হবে। আমি যার সঙ্গে কাজ করছি বা যে গল্পে কাজ করছি, সেটা তাকেও তো আমাকে কিছু রিটার্ন দিতে হবে। আদারওয়াইজ মানে সব রিটার্ন তো মানিটারি রিটার্ন নয়, সব রিটার্ন তো শুধুমাত্র কাগজে নাম আসা বা শুধুমাত্র পোস্টারে নাম আসা নয়। সেটা একটা ভালো লাগার জায়গা, নিঃসন্দেহে ভালো লাগার জায়গা। আজকে যদি আমার নাম একটা পোস্টারে আমি দেখতে পাই, সেটা আমার আনন্দ। আমি সেটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেখবো, 100 বার দেখবো। কিন্তু আমার আসল আনন্দটা যেটা আমি, এত ধরো পোস্টার বেরোলো, ছবি বেরোলো, হিট হলো কি ফ্লপ হলো পরের কথা, হলো তারপর একটা সময় পর লোকে ভুলে গেল, সব হলো, সব মিটে গেল, বা হয়তো মনে থেকেও গেল। তো তোমাকে নেক্সট স্টেপ যেতে গেলে তোমার সঙ্গে থাকবে হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স, তোমার লার্নিং, সেটা তোমাকে নেক্সট স্টেপে যাবে। আদারওয়াইজ তুমি একটা ছবি লিখলে লিখলে বসে গেলে, আরাম, ব্যাস ডান। আমি খুব একটা বিরাট মানে অ্যাসপিরেশন ওয়ালা মানুষ নই, আমার এইটাই আমার কাছে পুঁজি যে আমি একটা কিছু করছি, আমি কিছু শিখতে পারছি। অনন্ত সিংহ করতে গিয়ে আমি 2-3টে জিনিস নতুন শিখলাম, এটা আমার কাছে প্রাপ্তি। আই উইল কিপ ইট উইথ মি, ইন দ্য নেক্সট প্রজেক্ট আই উইল ইউটিলাইজ ইট। তো দ্যাটস দ্য প্রসেস। কিছু না কিছু এটার থেকে তুলে নিতে হবে। এটাই আমার মনে হয় যে আমরা যদি কাজ করি, এটা আমার অন্তত ব্যক্তিগতভাবে একটু ইচ্ছা যে এমন কোনো কাজ করব যে যেখান থেকে আমরা কিছু শিখতে পারি, যেখান থেকে আমাদের একটা নেক্সট স্টেজে যাওয়ার মতো জায়গা তৈরি হয়। হ্যাঁ, জেনুইন অর্পণদার সাথে কথা বলে অরিত্রদা বিশাল ভালো লাগছে। আজকে প্রথমবার কথা বলছি, কিন্তু জেনুইন একটা ভালো লোক কিন্তু। তাহলে কিরম যাই ভালো হোক, লোক নিয়ে এসেছে দেখো বাংলা ইন্ডাস্ট্রিতে, ভালো লোক সত্যি সত্যি কিন্তু আনতে হবে। আমাদের মধ্যে মিলও আছে দুটো, সেটা হচ্ছে দুজনই সুমনের হেভি ফ্যান। ঠিক আছে, ফ্যান ফলোয়ার আর কি। আচ্ছা, এইটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে তোমাদের ফেভারিট হিস্টোরিক ফিকশন বলো বা বায়োপিক বলো, এরকম 5টা দুজনই বলো। সেটা মানে দুজনের মিক্সও করতে পারে, মানে রিপিট হতে পারে নাম, সেটা কোনো ব্যাপার না, কিন্তু জাস্ট এটা অডিয়েন্সের জন্য 5টা এরকম রেকমেন্ড করো। ব্রেভ হার্ট, ব্রেভ হার্ট আমার খুব পছন্দের ছবি। 300, ওটা হিস্টোরিক্যাল ফিকশন ফ্যান্টাসি, ওটাকে এক্স্যাক্টলি বলা যেতে পারে। তারপরে ধরো আমাদের হিন্দিতে আছে হচ্ছে কেসারি, কেসারি আমার খুব ভালো লাগে। ওটা হচ্ছে 3 নম্বর। আর 4-এ রাখবো হচ্ছে ব্যাটেল অফ বাল্জ বলে একটা ফিল্ম হয়েছিল অনেক আগে, ট্যাঙ্ক মুভি আর কি, ওই যে ওয়ার ফিল্মের একটা সাবসেট হয় না ট্যাঙ্ক মুভি, যেখানে ট্যাঙ্কের মধ্যে, তো ওটা ব্যাটেল অফ বাল্জ, ওটা খুব ভালো। ওটা আগে হিস্টোরিক ফিকশন, প্রচুর ইনঅ্যাকুরেসি আছে, বাট আরেকটা বলবো আমি হিস্টোরিক ফিকশন, মানে যেটা মেল গিবসনেরই ছবি, আহ, সেটা হচ্ছে মানে অ্যাপোক্যালিপ্টো বলা যেতে পারে, কারণ ওইটাও ঐতিহাসিক ঘটনা, মায়ানদের সিভিলাইজেশনটাকে দেখা যায়, তো অ্যাপোক্যালিপ্টো বলা যেতে পারে। আর মেল গিবসন যেটা নিজে অ্যাক্টিংও করেছিল হচ্ছে পেট্রিয়েট, পেট্রিয়েট বলে একটা ফিল্ম আছে। তো এইগুলো আমি বলবো।
ও লাস্ট অফ অর্পণ দা? মোহিকানস, মাইকেল ম্যানের সিনেমা লাস্ট অফ মোহিকানস, ওটাও আমি রাখবো। ওকে, অর্পণ দা বলো। হিস্ট্রিক ফিকশন মানে কি কোনো স্বাধীনতা সংগ্রামী জীবন বলতে, যে কোনো হিস্ট্রিক ফিকশন? যে কোনো হিস্টোরিক ফিকশন। অরিত্রদা তো যে কোনো বললো, 5টা টাইম লাইন আলাদা। হ্যাঁ, ব্রেভার্ট তো অরিত্রও পছন্দের, আমারও পছন্দের ছবি। হ্যাঁ। আর ইন্ডিয়াতে যদি বলো, আমার সুজিত সরকারের সর্দার উধাম খুব পছন্দের ছবি, খুবই পছন্দের ছবি। ওটার টোনটা একটু অন্যরকম, তো আমার ভীষণ পছন্দের ছবি। আহ রিসেন্ট টাইমের মধ্যে আমার ইয়েও খুব ভালো লেগেছিল, ভাগ মিল্খা ভাগ, খুব পছন্দের সিনেমা। ফারহান আখতারের কাজ ভালো লেগেছে। কেসারি আমি দেখেছি, কেসারি আমার বললাম আর অতটা ভালো লাগেনি। আমারও কেসারি মোটামুটি লেগেছে। মোটামুটি, হ্যাঁ, আমার খারাপ লেগেছে বলবো না, মোটামুটি লেগেছে। না। আর আরও কিন্তু হিস্টোরিক ফিকশন। আর ইজ দ্য রেফারেন্স ফিল্ম, মানে আমি এটাও বারবার বলি যে এই অনেক হ্যাঁ। লেখার সময় আমরা অনেক ক্ষেত্রে আর মাথায় রেখেছি, বিকজ আর আমার ভীষণ পছন্দের ছবি। আর আমার ভীষণ পছন্দের ছবি, কারণ যেভাবে যেভাবে একটা হিস্ট্রি ফিকশনকে ট্রিট করেছে, ওয়ে অফ ট্রিটমেন্ট অসাধারণ। তো আর নামও বলা যায়, তুমি যদি এই দৌড়টায় যাও তাহলে তো আর অবশ্যই থাকবে। তাহলে ওই হিসাবে তো ইনগ্লোরিয়াস বাস্টার্ডসও চলে আসবে। ইনগ্লোরিয়াস বাস্টার্ডসও তো ইনগ্লোরিয়াস বাস্টার্ডস তো মানে অসাধারণ, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস। হিস্টোরিক ফিকশন। হ্যাঁ, হ্যাঁ, বানসালি হিস্টোরিক ফিকশন। হ্যাঁ, না, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস এর যেটা মজা, যে ট্যারান্টিনো যে মজাটা আনতে পেরেছেন পুরো ছবির মধ্যে, যে শেষে গিয়ে হিটলারকে মেরে দিচ্ছে, এ করছে, মানে এটাকে তুমি হিস্টোরিক ফিকশন বলবে কি বলবে জানি না, কিন্তু আমি এটা থেকে ইতিহাস শেখার জন্য তো দেখছি না, আমি ওই আনন্দটা পাওয়ার জন্য দেখছি। তো দ্যাট ইজ ওয়াই মানে ইনগ্লোরিয়াস বাস্টার্ডস সবসময় টেমপ্লেট হওয়া উচিত। যাই হোক, তো আমাদের পডকাস্ট মোটামুটি এখানেই শেষ। খুবই ভালো লাগলো, এই সকাল সকাল সবাই আড্ডা একটা হলো, ছবি নিয়ে, রাইটিং নিয়ে অনেক কথাবার্তা হলো। তো অডিয়েন্সকে বলবো, স্বাধীনতা দিবস আসছে, তখনই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আসছে। জিদ্দার ছবি বহুদিন পর প্রতিকৃতদা বানিয়েছে, অরিত্রদা, অর্পণ দ্বারা লিখেছে, আপনারা অবশ্যই দেখবেন। এবার তোমরাও বলো ছবিটা নিয়ে অডিয়েন্সকে যদি কিছু বলতে চাও। অনন্ত সিংহর জন্য সব থেকে আগে দেখবেন হচ্ছে অনন্ত সিংহর জন্য। তার এই যে সে সেলিব্রেটেড নয়, হিস্ট্রি চ্যাপ্টার সে হারিয়ে গেছে, তার যে একটা ইনক্রেডিবল লাইফ স্টোরি, ঠিক আছে। এবং এই যে সিনেমাও যে প্রডিউস করেছে না, সেই সিনেমাগুলোও কিন্তু তুমি যদি দেখো, জমালয় জীবন্ত মানুষ বা যে ছবিগুলো ওখানেও কিন্তু তুমি দেখবে একটা ক্লাস হায়ারার্কির গল্প আছে, যে হিসেব মতো। তো জমালয় জীবন্ত মানুষে তো ডাইরেক্ট পলিটিক্যাল কথাও আছে, তো ওটাই বলছি যে সেখানেও কিন্তু ওনার ওই বক্তব্যটা, মানে আর্ট দিয়েও যেটা রেভলিউশন হতে পারে, ঠিক আছে, যে সিনেমা ইজ এ ফর্ম অফ রেভলিউশন, তো সেটাও কিন্তু উনি করেছে। তো এই যে একটা লোক যে লাইফে যেটাই করছে সেটাই একটা কাইন্ড অফ রেভলিউশন, যেটা সিনেমা বানাচ্ছে কি নিজে বিপ্লব করছে, নাকি এরকম মাস্টার মাইন্ড হয়ে ডাকাতি করছে, এভরিথিং ইজ রিলেটেড টু রেভলিউশন। এইরকম একটা ইনক্রেডিবল স্টোরি দেখবার জন্য আসে, বাকি সব পরে, কে বানিয়েছে, কে তাতে লিড করেছে, কে লিখেছে, এগুলো সব পরের কথা, আমরা সেকেন্ডারি, চরিত্রটা প্রাইমারি, এটা আমাদের মনে হয়। আর এখানে যেটা আমি বলবো যে এই চরিত্রটা ক্ষেত্রে যে আপনারা অনেকে এখানে হয়তো হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি খুঁজবেন, নিশ্চয়ই এটা যখনই তার রেফারেন্স নেওয়া হচ্ছে সকলেই খুঁজবে, কিন্তু আমরা এটা আবারও বলছি, এটা ছবিটার প্রথমে ডিসক্লেমারও আছে যে এটা কিন্তু বায়োপিক নয়, এবং এটা একেবারে হিস্টোরিক্যালি অ্যাকিউরেট ছবি, এটাও আমরা বলছি না। আমরা অনন্ত সিংহের জীবনের কিছু ঘটনা তুলে সেটাকে ফিকশনালাইজ করেছি, এটা হচ্ছে মূল কথা। যেটাকে যোগ করলে অনন্ত সিংহের জীবনটাকে একটা মানে কি বলবো, একটা সাম হিসাবে তার জীবনটা উঠে আসবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এখানে একটা নজরুল ইসলামের কবিতা তোমরা শুনে থাকবে, যেটা টিজারে ছিল, চোর ডাকাতের করিছে বিচার, করছে ধর্মরাজ, জিজ্ঞাসা কর বিশ্ব চুরিয়া, কে নয় দস্যুয়ার। আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি, যে সময় দাঁড়িয়ে না, যে কে চোর, কে ডাকাত, কে পুলিশ, কে কি, এই ধারণাগুলো খুব গুলিয়ে যাচ্ছে। এই সময়ের জন্য অনন্ত সিংহ আজকে খুব গুরুত্বপূর্ণ। আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি, যে সময়ে ঠিক প্রশ্ন তুলতে পারাটাও কিন্তু একটা কঠিন কাজ। ঠিকঠাক উত্তর দেওয়ার জন্য তো একটা ঠিকঠাক প্রশ্ন দরকার। ঠিক প্রশ্ন তোলাটা কিভাবে, একটা ঠিক প্রশ্ন তুলতে হয়, অ্যাপার্ট ফ্রম পার্লামেন্টারি ডেমোক্রেসি, অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, এভরিথিং, একটা ঠিক প্রশ্ন কিভাবে তুলতে হয়, সেই
চোখটা আমাদের কিন্তু অনন্ত সিংহ তুলে দিয়েছে। তো যারা এই প্রশ্ন করতে ভালোবাসে, যারা একেবারে অন্ধ হয়ে থাকতে চান না, যারা প্রশ্ন করতে ভালোবাসেন, তারা অন্তত চেষ্টা করবেন ছবিটা দেখার। আপনারা কিছু না কিছু পাবেন, কিছু না কিছু পাবেন যেটা আপনাদেরকে আগামী দিনে অন্যভাবে ভাবতে সাহায্য করবে। এই যে অরিত্র যেটা বললো, আমি একেবারেই একমত যে আহ মানে ছবিটা কে ডিরেক্ট করেছে, কে হিরো, কে লিখেছে, এগুলো তো অনেক পরের ব্যাপার। ছবির বিষয়টা, এই বিষয়টার জন্য আপনারা ছবিটা দেখুন, মানে এটা আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট, ছবিটা দেখুন। তারপর আপনাদের ভালো লাগলে আর সেটাও কেউ জানান, যদি যদি খারাপ লাগে হিস্টোরিক্যাল অ্যাকুরেসি খোঁজে, আমি 14 তারিখে একটা মেল গিবসনের ছবি আর একটা ট্যারেন্টিনোর ছবি নিয়ে আর ইনগ্লোরিয়াস বাস্টার্ডস আর ব্রেভ হার্টের পোস্টার নিয়ে ঘুরবো। যে কিছু বলবে ওদেরকে এগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে ভাই, হিস্টোরিক্যাল অ্যাকুরেসি ফিল পাই না, ওদের। তোমরা তো বলেই দিচ্ছ হিস্টোরিক ফিকশন, অ্যাকিউরেসি কেন খুঁজবে? আর কি আমরা কেউ অ্যাকিউরেসি খুঁজেছি? ও তো জীবনে হুম। মিলবে না অ্যাকিউরেসি। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় এটাই যে হিস্ট্রি ফিকশনের ক্ষেত্রে যেটা আমরাও করার চেষ্টা করেছি, যে এই চরিত্রটা বা এই ব্যক্তি বা এই যে ঘটনা, তার যে সোলটা সেটা যেন চেঞ্জ না হয়, সেটা তার যে বক্তব্য ছিল সেটাই যেন থাকে। সে যে কাজটা করছে, সেই কাজটা করার যে আলটিমেট গোলটা, সেই গোলটা যেন আমরা ট্যাম্পার না করি। কারণ অনন্ত সিংহের জীবনে দেখবো, অনন্ত সিংহ একাধিকবার ডাকাতি করেছেন প্রি ইন্ডিপেন্ডেন্স সময়, মানে আসাম বেঙ্গল রেলওয়েজের টাকা লুট ইত্যাদি। তার যে উদ্দেশ্যটা ছিল, আমি কিভাবে দেখাচ্ছি সেটা আমার ইন্টারপ্রিটেশন, কিন্তু তার যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা যেন ট্যাম্পার্ড না, সেইটা যেন ইন্ট্যাক্ট থাকে, সেই চেষ্টাটুকু আমরা করেছি। এবার বাকিটা অডিয়েন্সের হাতে। আপনাদের খারাপ লাগলে নিঃসন্দেহে জানান, মানে সেটা আরো বেশি করে জানান, আমার সমালোচনা পেতে ভালো লাগে। নিশ্চয়ই, আমরা তো প্রথম দিনে রিভিউ নিয়ে আসবো, অরিত্রদাকেও পাঠাবো, তোমাকেও পাঠাবো আমাদের কিরকম লাগছে। যাই হোক, এই ছিল আজকে আমাদের পডকাস্ট। আপনাদের যদি পডকাস্টটা ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ করি এখানে নাকি? খুব ভালো একটা আড্ডা হলো। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে আলোচনাটা খুব ফ্রুটফুল হয়েছে, ভালো হয়েছে আলোচনা। হ্যাঁ।